হচ্ছে। আচ্ছা, তো এই চ্যাপ্টার 8 এর নাম হলো তোমার তো অপটো ইলেকট্রনিক ডিভাইসেস। সো এই চ্যাপ্টারে মূলত হচ্ছে তিনটা ডিভাইস নিয়ে, মানে তিন ধরনের জিনিস নিয়ে কথা বলা হয়েছে। একটা হচ্ছে তোমার ফটোডায়োড। ফটোডায়োড হচ্ছে দুইটা কাজে ইউজ করা যায়। একটা হলো সোলার সেল, আর হচ্ছে যে তোমার ফটো ডিটেক্টর হিসেবে। আর এরপরে হচ্ছে এলইডি নিয়ে অল্প কিছু কথা আছে, এন্ড লাস্টলি হচ্ছে লেজার নিয়ে কথা আছে। সো আমাদের হচ্ছে এই তিনটা ডিভাইস সম্পর্কে জানতে হবে, এন্ড তিনটা ডিভাইসেরই ওয়ার্কিং প্রিন্সিপাল এন্ড ডিজাইন কনসিডারেশন এই সব জিনিসপত্র হচ্ছে আছে। তো চলো আমরা হচ্ছে ফার্স্টে ফটো ডায়োড দিয়ে শুরু করব। আচ্ছা, সো ফার্স্টে হলো আমাদের পিএন জাংশন। এই পিএন জাংশনটা এখানে ধরো পি, এখানে হচ্ছে এন। এটা যখন রিভার্স বায়াসে থাকবে, মানে এরকম অবস্থায়, রিভার্স বায়াসে থাকলে আমরা কি জানি যে এটার কি হয়, ডিপ্লেশন লেয়ার অনেক বড় হয়ে যায়। আর হচ্ছে ডিফিউশন কারেন্ট যেটা, যে ডিফিউশন এটা হচ্ছে যে শূন্য, প্রায় হচ্ছে মানে একদমই জিরো। কারণ হচ্ছে এখান থেকে এখানে তো অনেকগুলা ইলেকট্রন থাকে, হ্যাঁ, এই ইলেকট্রন গুলা হচ্ছে তোমার এই পাশে ডিফিউজ হয়ে যেতে পারবে না। আর এই পাশে যে হোলগুলা থাকে, হোলগুলা হলো ওর পাশে ডিফিউজ হতে পারে না। বাট হচ্ছে যে ড্রিফট কারেন্ট যেটা, যে ড্রিফট, ওটার একটা ভ্যালু থাকে, এন্ড ওটাকে আমরা বলি হচ্ছে যে আহ, যে ড্রিফটটাকে আই জেনারেশন জেনারেশন কারেন্ট, বা হচ্ছে যে তোমার আইটিএইচ থার্মাল কারেন্ট বলা হয়। সো এই কারেন্টটা কেন থাকে আমরা আইভি ক্যারেক্টারিস্টিক থেকে জানি যে রিভার্স বায়াসে থাকলেও, রিভার্স বায়াসে কি ছিল যে কারেন্ট ফ্লো হওয়ার কথা না, বাট খুবই অল্প পরিমাণে হচ্ছে কারেন্ট ফ্লো হয়। তো এই কারেন্টটা কোত্থেকে আসে, এটা আসে হচ্ছে যে তোমার মাইনরিটি ড্রিফট থেকে। এই আইটিএইচ বা এই পুরা সবগুলাই হচ্ছে আসে তোমার হলো মাইনরিটি ড্রিফট। মাইনরিটি ড্রিফট মানে কি, ধরো হচ্ছে যে এটা তো এন টাইপ, এখানে মেজরিটি ক্যারিয়ার হলো এই ইলেকট্রন গুলা, এরা হচ্ছে সবাই মেজরিটি ক্যারিয়ার, এগুলা হলো মেজরিটি ক্যারিয়ার। এখন এই এন টাইপে আমরা জানি হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারও থাকে। মাইনরিটি ক্যারিয়ার মানে হচ্ছে যে ইলেকট্রনও থাকে, ইলেকট্রন গুলা হবে কি আমার মাইনরিটি ক্যারিয়ার। এখন মাইনরিটি ক্যারিয়ারের জন্য আমরা দুইটা প্যারামিটার জানি। একটা হচ্ছে যে ধরো এন টাইপের জন্য মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, তো টাউ পি, আর একটা হচ্ছে এলপি। এই দুইটা প্যারামিটার কি মিন করে, এলপি যেটা সেটাকে বলা হচ্ছে যে মিন ফ্রি লেন্থ, বা মিন ফ্রি পাথ, না এলপির নাম কি ছিল, আচ্ছা যাই হোক। সো এলপি যেটা মিন করে সেটা হচ্ছে যে এখানে যে হোলটা ক্রিয়েট হয়েছে, ধরো মাইনরিটি ক্যারিয়ার, এই মাইনরিটি হোল, ও হ্যাঁ ডিফিউশন লেন্স, থ্যাঙ্কস। এলপি কে বলা হচ্ছে ডিফিউশন, হ্যাঁ বলো। হ্যাঁ, ডিফিউশন হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারের হয় আর কি। সো এই মাইনরিটি ক্যারিয়ার যেটা ধরো এখানে ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, আচ্ছা বলতেছি যে ধরো এখানে একটা মাইনরিটি ক্যারিয়ার কোনোভাবে আছে, তো ও কি দেখতেছে, ও দেখতেছে যে তার সামনে মাইনরিটি ক্যারিয়ার কম, তাহলে সে হচ্ছে, না লাইট দেওয়ার আগে, লাইট দেই নাই, লাইট তো আসেই নাই। আমি জাস্ট মানে এই ইকুইলিব্রিয়ামে এখানে যে জেনারেশন কারেন্ট থাকে ওইটা এক্সপ্লেন করতেছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ধরো এখানে একটা মাইনরিটি হোল আছে। সো এই হোলটা হচ্ছে ডিফিউজ হয়ে এই পাশে আসবে। ডিফিউজ হয়ে এই পাশে আসবে কারণ কারণ এখানে হোলের সংখ্যা অনেক কম। সো হোল যদি এখানে একটা ক্রিয়েট হয়ে যায় কোনোভাবে, ধরো থার্মালি বা কোনো এক্সাইটেশনের কারণে এখানে একটা হোল ক্রিয়েট হয়েছে, সো এই হোলটা হচ্ছে ডিফিউজ হয়ে সামনের দিকে আসবে। অ্যান্ড এই এলপি ডিফিউশন লেন্থটা কি বলে, ডিফিউশন লেন্থ বলে হচ্ছে যে এই হোলটা তো তোমার সামনে আগাতে আগাতে মানে কতটুকু লেন্থ পর্যন্ত সে আগাতে পারবে আর কি। ধরো এখানে একটা
হোল ক্রিয়েট হয়েছে অনেক দূরে। তো সে হচ্ছে ধরো সামনে আগাবে, আগাতে আগাতে ধরো এলপি পরিমাণ আসার মধ্যেই হচ্ছে রিকম্বাইন হয়ে যায়। আমরা জানি হচ্ছে যে তোমার এই ক্যারিয়ার গুলা যেগুলো হচ্ছে থার্মালি জেনারেট হয় ওগুলা হচ্ছে যে তোমার আবার রিকম্বিনেশন হয়ে যায়, মানে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। মানে জিনিসটা ফিজিক্যালি কি, ওই যে একটা আছে তোমার কন্ডাকশন ব্যান্ড আর একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। সো ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন কন্ডাকশন ব্যান্ডে যায় আবার কিছুক্ষণ পর কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে ফিরে আসে। সো এই যে প্রসেসটা, একবার কন্ডাকশন ব্যান্ডে চলে যাওয়া আবার ফিরে আসে, এটাকে বলে হচ্ছে রিকম্বিনেশন আর কি। যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে গেল তখন এখানে একটা হোল ক্রিয়েট হলো, আবার যখন কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে ফিরে আসবে তখন আবার এই হোলটা ডিস্ট্রয় হয়ে যায় বা মানে নালিফাই হয়ে যায়। সো এটাকে বলা হচ্ছে রিকম্বিনেশন। তো রিকম্বিনেশন হওয়ার আগে একটা হোল যত দূর যেতে পারে মানে অন এভারেজ, সেটাকে বলা হচ্ছে ডিফিউশন লেন্থ বা এলপি। সো এলপির সিগনিফিকেন্স হচ্ছে এটাই, যে ডিফিউশন হওয়ার আগে কত দূর পর্যন্ত একটা হোল যেতে পারবে। তো আমরা যদি চিন্তা করি যে একটা হোল এই জায়গায় ক্রিয়েট হয়েছে এন্ড এতটুকু ডিস্টেন্স হচ্ছে এলপির কম, এটা হচ্ছে যে এলপির কম, এলপির থেকে ছোট, তাহলে এই হোলটা কি করবে, এই হোলটা হচ্ছে যে ডিফিউজ হয়ে এই জায়গায় আসবে। আর এই জায়গায় যদি আসে এটা জানি হচ্ছে আমরা জাংশন। জাংশনে কি থাকে বলতো, এখানে থাকে হচ্ছে যে ওই যে আনকম্পেনসেটেড অ্যাকসেপ্টরস, আর ওই পাশে থাকে হচ্ছে তোমার ডোনরস। না, এখানে আনকম্পেনসেটেড ডোনরস আর এই পাশে থাকে হচ্ছে আনকম্পেনসেটেড অ্যাকসেপ্টরস। এখন এই হোলটা যদি এখানে চলে আসে, ধরো এই পাশে আসছে, এ পাশে আসলে কি হবে, এখানে ধরো ইলেকট্রিক ফিল্ড আছে একটা, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে। সো যেই হোলগুলা এই পাশে চলে আসবে ওরা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের জন্য এই জাংশন বরাবর ড্রিফট হবে ওদের। এই হোলটা যদি, যেই হোলটা এই পাশে আসছে ওটা হচ্ছে যে এখান থেকে ওই পাশে যাবে। ঠিক একইভাবে পি টাইপে যদি কোনো ইলেকট্রন ক্রিয়েট হয় থার্মালি, তাহলে এই ইলেকট্রনটা হচ্ছে ডিফিউজ হয়ে আগে এই পর্যন্ত আসবে, জাংশন পর্যন্ত আসবে, দেন জাংশনের এখানে হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের কারণে ধাক্কা খেয়ে ওই পাশে চলে যাবে। তার মানে আমরা দেখতেছি যে কিছু পরিমাণ মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে যে ডিফিউজ হয়ে জাংশনে আসে, দেন জাংশনে এসে ড্রিফট হয়ে ওই পাশে চলে যায়। তাহলে এই যে মাইনরিটি ক্যারিয়ারের ড্রিফটের জন্য যেই কারেন্টটা পাওয়া যায় এটাকেই বলা হচ্ছে আইজেন বাই থার্মাল। এটা খুবই কম হয়, কারণ হচ্ছে যে এই তোমার হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার জেনারেশন রেট হলো খুবই কম। মানে একটা সেমিকন্ডাক্টরে ধরো এটা তো এন টাইপ, তো এন টাইপে হচ্ছে প্লাস জেনারেট হওয়ার রেট হচ্ছে খুবই কম, এন্ড এটাকে আমরা হচ্ছে জিটিএইচ দিয়ে ডিনোট করি। জিটিএইচ হচ্ছে থার্মাল জেনারেশন রেট, এটা ইউজুয়ালি হচ্ছে খুবই কম হয়। তো এটা গেল একটা মানে ইকুইলিব্রিয়ামে কি হয়। এখন আমরা যদি হচ্ছে ইয়ে করি, লাইট দেই আর কি, ধরো সেম সেমিকন্ডাক্টর স্যাম্পলটাই, এখানে পি এখানে এন, রিভার্স ব্যাস দেওয়া আছে, দেন আমরা হচ্ছে এটার উপরে লাইট দিচ্ছি। লাইট দিচ্ছি, লাইটের এনার্জি হচ্ছে এইচ ইন্টু মিউ, যেটা হচ্ছে গ্রেটার দেন ব্যান্ড গ্যাপের থেকে বেশি। তো আমরা জানি লাইট দিলে আসলে হয় কি, লাইট দিলে হয় হচ্ছে আমরা চ্যাপ্টার 4 থেকে জানি যে তোমার ইএইচপি জেনারেশন রেট বেড়ে যায় আর কি। ইএইচপি জেনারেশন রেট যেটা ওটা হচ্ছে বেড়ে যায়, বা এক্সেস ক্যারিয়ার হচ্ছে বেড়ে যায়। সো ক্যারিয়ার বেড়ে যাওয়া মানে কি, ধরো এটা হচ্ছে এন টাইপ, এন টাইপে হচ্ছে ইলেকট্রন থাকে, সো এখানে মাইনরিটি ক্যারিয়ার আগে হচ্ছে ধরো প্লাস, এখানে হঠাৎ হঠাৎ ক্রিয়েট হইতো, এখানে যে ক্রিয়েশনটা হতো ওটাকে বলতাম আমরা জি থার্মাল, থার্মাল ক্রিয়েশন রেট। বাট এখানে লাইট দেওয়ার ফলে কি হবে, যে লাইটের কারণে যেহেতু আমরা লাইট দিছি, সো এক্সট্রা আরো কিছু হচ্ছে যে হোল এখানে ক্রিয়েট হবে, মানে মাইনরিটি ক্যারিয়ার ক্রিয়েট হবে। সো এটাকে বলা হচ্ছে জিওপি বা থার্মাল জেনারেশন, অপটিক্যাল জেনারেশন রেট। এটা কিসের জন্য হচ্ছে, লাইট দেওয়ার কারণে হচ্ছে। লাইট দিলে কি হয় যে তোমার, হ্যাঁ বলো। হ্যাঁ, ক্যারিয়ার ইনজেকশন বলতে বোঝায় হচ্ছে তোমার এখানে যে মাইনাসটা ছিল ওটাকে ওই পাশে ইনজেক্ট করে দেওয়া, মানে এই পাশে মাইনাসের কনসেন্ট্রেশন বাড়ায় দেওয়া আর কি। পি সাইডে, পি সাইডে যদি হচ্ছে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেড়ে যায় তখন ওটাকে বলে ক্যারিয়ার ইনজেকশন। আর এখানে জাস্ট হচ্ছে তোমার জেনারেশন বেড়ে যাচ্ছে আর কি, মাইনরিটি ক্যারিয়ার জেনারেশন বাড়তেছে, ওইটাই। এখন দেখো এখানে যদি জেনারেশন বাড়ে তাহলে তুমি কি এক্সপেক্ট করো, আমরা হচ্ছে যে আগে দেখতাম
এই হোলগুলা হচ্ছে এই পাশে ডিফিউজ হইতো, এ পাশে ডিফিউজ হয়ে দেন হলো যে জাংশনে এসে এখান থেকে এই বরাবর যাইতো, এখান থেকে এই বরাবর যাইতো, যার কারণে আমরা একটা কারেন্ট পাচ্ছিলাম। সেটা কি, সেটা হচ্ছে যে আমরা নাম দিয়েছিলাম আইটিএইচ, বা হচ্ছে এটাকে আইজি দিয়ে লিখি, জেনারেশন কারেন্ট। তো এখন যেহেতু হচ্ছে যে কিছু এক্সট্রা হোল ক্রিয়েট হয়েছে, তাহলে এগুলাও হচ্ছে ওই পাশে যাবে, এগুলাও ওই পাশে যাবে, এগুলাও ওই পাশে যাবে, যে হচ্ছে এগুলাও আবার ড্রিফট হবে ওই বরাবর, এগুলাও ওই বরাবর ড্রিফট হবে। সো ড্রিফট যদি হয় তাহলে আমরা যেই কারেন্টটা আগে পাচ্ছিলাম ওইটার সাথে হচ্ছে যে একটা কারেন্ট হলো আমার অ্যাড হবে, এটাকে বলা হলো আইওপি বা অপটিক্যাল কারেন্ট। তাহলে এই হচ্ছে যে, হ্যাঁ বলো। হুম, হ্যাঁ এখানে ড্রিফট হচ্ছে কারণ হলো এখানে এই যে আনকম্পেনসেটেড পজিটিভ থাকে, এই পাশে আনকম্পেনসেটেড নেগেটিভ, সো এই বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড আছে। এখন এই ইলেকট্রিক ফিল্ডে যদি একটা পজিটিভ চার্জ ধরো এখানে আসে তাহলে কি হবে, ওই বরাবর রেপেলড হবে না? হুম, হ্যাঁ ইলেকট্রন দিলে অপোজিট দিকে। সো সেম কাহিনী হচ্ছে এই পি সাইডেও হবে, পি সাইডে হলো যে মানে ইউজুয়ালি থার্মালি কিছু পরিমাণ হচ্ছে ইলেকট্রন জেনারেট হইতো আগে, ওগুলা হচ্ছে এ পাশে আসতো, এসে হচ্ছে যে দেন তোমার এই পাশ থেকে এই পাশে হলো ওদের ড্রিফট হতো। আর এখন হচ্ছে লাইট দেওয়ার ফলে আরো এক্সট্রা কিছু হচ্ছে নেগেটিভ ক্রিয়েট হবে এখানে, এই এক্সট্রা গুলাও এদিকে আসবে, এক্সট্রা গুলাও এদিকে এসে হচ্ছে যে আগেরটার সাথে মানে আগের কম্পোনেন্টের সাথে অ্যাড হবে। সো অ্যাড হলে আমার হচ্ছে আলটিমেটলি আমি এখানে কারেন্ট কম্পোনেন্ট যেটা ওটা হচ্ছে যে প্লাস হবে। সো আমরা আগে যেই কারেন্ট পাইতাম, আগে পাইতাম হচ্ছে শুধু আইটিএইচ, এখন হচ্ছে আইটিএইচ এর সাথে একটা এক্সট্রা কম্পোনেন্ট পাবো আইটিএইচ প্লাস হচ্ছে আইওপি। তো এই হচ্ছে যে তোমার মানে ফটো ডায়োডের বেসিক। এখন হলো একটু হালকা ক্যালকুলেশন। তো ফার্স্টে আসো জিওপি যেটা, জিওপি কি ছিল? জিওপি হচ্ছে যে জেনারেশন রেট, অপটিক্যাল জেনারেশন রেট। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো কথা শোনা যায় না? আচ্ছা জিওপি ছিল হচ্ছে অপটিক্যাল জেনারেশন রেট, অপটিক্যাল জেনারেশন রেট বলতে বোঝায় হলো আচ্ছা ইএইচপি পার সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, মানে হচ্ছে পার সেন্টিমিটার কিউবে, মানে প্রতি সেন্টিমিটার কিউব, আমি যদি 1 সেন্টিমিটার কিউব একটা জায়গা নেই, 1 সেন্টিমিটার কিউব জায়গায় প্রতি সেকেন্ডে কয়টা করে হচ্ছে যে ইএইচপি বা ক্যারিয়ার ক্রিয়েট হয়, এটাকে হচ্ছে আমরা জিওপি দিয়ে লিখি। মানে হচ্ছে লাইট প্রয়োগ করার ফলে আমরা যখন এই যে এখানে লাইটটা প্রয়োগ করলাম বা লাইট দিলাম, লাইট দিলে হচ্ছে এই যে কিছু এক্সট্রা ক্রিয়েট হলো না, তো এখন প্রতি সেকেন্ডে কয়টা করে এক্সট্রা ক্রিয়েট হয় এটাকে হচ্ছে আমরা নাম দিচ্ছি কি, জিওপি বা অপটিক্যাল জেনারেশন রেট, যেটা হচ্ছে ইএইচপি পার সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। ওকে, এটা গেল। দেন তাহলে তুমি চিন্তা করো, এটা হচ্ছে যে ধরো তোমার এটা হচ্ছে এন টাইপ রিজন, এটা হচ্ছে এন টাইপ রিজন, এটা হচ্ছে আমার ডিপ্রেশন বা জাংশন রিজন। তো দেখো আমরা বলছিলাম যে আমাদের প্যারামিটারটা ছিল কি, একটা প্যারামিটার ছিল যেটাকে বলে হলো এলপি। এলপি কি, যে তোমার রিকম্বাইন হওয়ার আগে সে কত দূর পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, এখন ধরো একটা এই পাশে একটা হোল ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, এখন এই হোলটার জন্য ওর যদি হচ্ছে ওই পাশে মানে জাংশন পর্যন্ত যেতে হয় বা ড্রিফট পর্যন্ত যদি ওর পৌঁছাইতে হয়, তাহলে ওকে কতটুকু পথ অতিক্রম করতে হবে, এই পুরা পথটা অতিক্রম করতে হবে। এখন এই পুরা পথটা যদি আমার ধরি হচ্ছে এক্স, এই এক্সটা যদি আমার এলপির থেকে বড় হয়, তাহলে এই হোলটা কখনো ওই পর্যন্ত পৌঁছাতে পারবে না। কেন পারবে না? কারণ তার আগেই সে রিকম্বাইন হয়ে যাবে। আমরা জানি হচ্ছে এলপি হলো এভারেজ রিকম্বাইন হওয়ার আগে কত দূর পর্যন্ত যেতে পারে। তাহলে হচ্ছে আমার এই যে হোলটা ক্রিয়েট হলো এটা হচ্ছে আমার কারেন্টে কোনো ভূমিকা, বা কারেন্ট যেটা সেটা এর কোনো ভূমিকা নাই। কারেন্টের ভূমিকা তখনই থাকবে যদি হচ্ছে এই জাংশনে এসে ড্রিফট হতে পারে। তাহলে জাংশনে এসে ড্রিফট হতে পারবে কারা? যারা হচ্ছে যে তোমার এলপি পরিমাণ ব্যবধানে ক্রিয়েট হয়, মানে ধরো একটা হোল এখানে ক্রিয়েট হয়েছে এন্ড ওর জন্য এক্সট্রা
ধরো এটা হলো x2, এই x2টা হচ্ছে লেস দেন এলপি, তাহলে এ কি করতে পারবে, এ হচ্ছে যে এ পাশে যেতে পারবে, জেলে সে হচ্ছে যে ড্রিফট হতে পারবে। তাহলে হচ্ছে আমরা বলতে পারি এটা ধরো হচ্ছে জাংশন, এখান থেকে আমি একটা ডিস্টেন্স দিব, এই ডিস্টেন্সটুকু ধরো হচ্ছে যে এলপি। তাহলে এই রিজনের মধ্যে যতগুলা হোল ক্রিয়েট হবে তারা সবাই হচ্ছে যে আমার জাংশনে আসতে পারবে, এটা কি বুঝতেছো? এন্ড এর বাইরে যদি কোনো হোল ক্রিয়েট হয় তাহলে ও হচ্ছে জাংশনে পৌঁছাতে পারবে না। তাহলে আমার কারেন্টে কন্ট্রিবিউট করার জন্য, আচ্ছা যেটা এখানে বললাম যে এই যে একটু আগে যেটা বললাম যে ধরো হচ্ছে একটা হোল ক্রিয়েট হয়েছে এই জায়গায়, হ্যাঁ, এখন ওই হোলটা থেকে জাংশনের ডিস্টেন্স, এটা হলো যে জাংশন, এই যে এটা হলো জাংশন, জাংশন মানে হচ্ছে তোমার ডিপ্রেশন লেয়ার আর কি, এটা হচ্ছে যে তোমার ইনসাইড, এটা হলো ডিপ্রেশন লেয়ার, হ্যাঁ, আর এই পাশেরটা হচ্ছে ইনসাইড। আচ্ছা ধরো হচ্ছে এখানে একটা হোল ক্রিয়েট হয়েছে, এখন এই হোল থেকে এই জাংশন বা ডিপ্রেশন লেয়ারের ডিস্টেন্স হচ্ছে এক্স। হুম, এখন এই এক্সটা যদি তোমার এলপি থেকে বড় হয়, এলপি মানে হলো তার ডিফিউশন লেন্থ, ডিফিউশন লেন্থ থেকে যদি বড় হয় তাহলে এই হোলটা কখনো ওই পাশে পৌঁছাতে পারবে না আর কি। কারণ আমরা জানি হচ্ছে যে একটা হোলের মিন লাইফ টাইম হচ্ছে যে এলপি পর্যন্ত, সে এলপি পর্যন্ত যেতে পারে, দেন হচ্ছে রিকম্বাইন হয়ে যায় আর কি, এভারেজ, অন এভারেজ। তাহলে হচ্ছে এই হোলটা কখনো ওই পর্যন্ত যেতে পারবে না, তাহলে এই হোলটার আমার কারেন্টে মানে কারেন্ট কম্পোনেন্টে কোনো মানে ভূমিকা নাই আর কি, কারেন্ট প্রোডাকশনে কোনো ভূমিকা নাই এই হোলটার, এই যে হোলটা ক্রিয়েট হলো ওর কোনো ভূমিকা নাই। আচ্ছা তো আরেকটা সেকেন্ড হোলের কথা চিন্তা করি, যার হচ্ছে যে এটা থেকে ধরো হলো জাংশনের দূরত্ব x2, এটা হচ্ছে যে এলপি থেকে ছোট, তাহলে এখন ও হচ্ছে জাংশনে যেতে পারবে, জাংশনে যেতে পারলে ও হচ্ছে দেন এই ড্রিফট হবে, এন্ড ও হলো আমার কারেন্টে কন্ট্রিবিউট করতে পারবে আর কি, এই হোলটা হচ্ছে কারেন্টে কন্ট্রিবিউট করতে পারবে, এটা হচ্ছে করতে পারবে না, বুঝছো? হ্যাঁ, তাহলে হলো আমি যদি একটা ইয়ে নিই, এটা হচ্ছে ধরো জাংশন, এখান থেকে হচ্ছে এলপি পর্যন্ত ডিস্টেন্স নিলাম, এতটুকু হচ্ছে এলপি, হ্যাঁ, এখন এইটুকুর ভিতরে যতগুলা হোল ক্রিয়েট হবে এরা সবাই হচ্ছে যে তোমার কারেন্টে কন্ট্রিবিউট করতে পারবে, এর বাইরে যদি কোনো হোল ক্রিয়েট হয় ধরো এখানে, সে হচ্ছে যে জাংশন পর্যন্ত যেতে পারবে না, এটা বুঝছো? এবার ঠিক আছে না? ওকে, এই এন এর, এটা হচ্ছে জাংশন, এটা হলো জাংশন বা ডিপ্রেশন লেয়ার যেটাই না বলো তুমি, এটা হচ্ছে জাংশন, এটা হলো জাংশন, এটা হচ্ছে আমার এন সাইড, আর এ পাশে বাম পাশে হচ্ছে পি থাকবে, বাম পাশে হচ্ছে পি সাইডটা আঁকি নেই আর কি, বাম পাশে ধরো এখানে পি, এখানে হচ্ছে পি। হ্যাঁ, এলপি কাউন্ট করতেছি না, মানে এলপি কাউন্ট করতেছি কারণ হলো এগুলা হোল, আমরা হোল নিয়ে কথা বলতেছি। আর এই পাশে যদি হ্যাঁ মাইনরিটি হোল, আর এই পাশে যদি করতাম তাহলে এ ইয়ে এল এন নিয়ে কথা বলতাম আর কি। হুম, আচ্ছা তাহলে দেখো যে তোমার এতটুকু তো বুঝলা যে এটার ভিতরে যে যতগুলা হোল ক্রিয়েট হবে সেগুলাই হচ্ছে আমার কারেন্টে ভূমিকা লাগবে, তাহলে আমরা এখন হিসাব করি যে এইটুকু রিজনে কয়টা হোল ক্রিয়েট হচ্ছে। হুম, তো আমরা জানি জিওপি যেটা সেটা হচ্ছে কি ছিল, ইএইচপি পার প্রতি সেন্টিমিটার কিউবে প্রতি সেকেন্ডে কয়টা করে হচ্ছে হোল ক্রিয়েট হয়, তাহলে এতটুকু রিজনে, এতটুকু রিজনে প্রতি সেকেন্ডে কয়টা করে হোল ক্রিয়েট হবে ওটা যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে এ, এ মানে এটার এরিয়া, ইন্টু হচ্ছে এলপি, ইন্টু হচ্ছে যে জিওপি, এটা কি পাচ্ছি, এটা হচ্ছে যে তোমার ইএইচপি পার সেকেন্ড, ইএইচপি পার সেকেন্ড এইটুকু রিজনের জন্য শুধু, মানে এইটুকু রিজনে কয়টা করে ইএইচপি প্রতি সেকেন্ডে ক্রিয়েট হচ্ছে, বুঝছো? এটা হলো কোন সাইডে, এটা হলো তোমার এন সাইডে আর কি।
ঠিক একইভাবে পি সাইডের জন্য আমরা লিখতে পারি যে পি সাইডে তোমার ইএইচপি পার সেকেন্ড হবে হলো এ ইন্টু এল এন ইন্টু হচ্ছে জিওপি। আচ্ছা, এই দুইটা গেল। দেন ইএইচপি তো শুধু হচ্ছে তোমার পি আর এন সাইডে ক্রিয়েট হয় না, ইএইচপি তো তুমি হচ্ছে যে যখন লাইট দিবা তখন হলো পুরা ম্যাটেরিয়ালে ক্রিয়েট হয়। এমনও হতে পারে যে তোমার ডিপ্লেশন লেয়ারের ভিতরেও একটা হোল ক্রিয়েট হয়ে গেছে। তো ডিপ্লেশন লেয়ারের ভিতরে যদি হোল ক্রিয়েট হয় ওটা তো অটোমেটিক্যালি হচ্ছে যে মানে তোমার ড্রিফট হয়ে ওইদিকে চলে যাবে, তাই না? হুম, একই জিনিস, ডিপ্লেশন লেয়ার জাংশন সব। হ্যাঁ, 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 ডাবলু একটু বড় এরিয়া নিচ্ছে। হ্যাঁ, জাংশনের উইডটাই ডাবলু। কোথায় বাড়ায় নিছে? আচ্ছা, একটু পাইলে বলো তো। ডাবলু তো জাস্ট হচ্ছে ডিপ্রেশন লেয়ারের উইডটাই ডাবলু। আচ্ছা, আচ্ছা, তো দেন যেটা বলতেছিলাম যে তোমার হলো উম, হুম, তো ইএইচপি হচ্ছে তোমার আমরা এন সাইডের জন্য পাইলাম, এটা হচ্ছে যে তোমার পি সাইডের জন্য। এরপরে যেটা বলতেছিলাম যে ইএইচপি ডিপ্লেশন লেয়ারের ভিতরে, এটার ভিতরেও হচ্ছে ইলেকট্রন হোল ক্রিয়েট হতে পারে, যেখানে হচ্ছে যে হোল ক্রিয়েট হয়ে যেতে পারে, এখানেও ইলেকট্রন ক্রিয়েট হয়ে যেতে পারে। এন্ড এরা এখানে যতগুলা ক্রিয়েট হয় সবাই হচ্ছে আমার কারেন্টে ভূমিকা রাখে। তাহলে আমার ডিপ্রেশন লেয়ারের ভিতরে প্রতি সেকেন্ডে ইএইচপি পার সেকেন্ড পাবো, ইএইচপি পার সেকেন্ড ডিপ্লেশন লেয়ারের ভিতরে ওটা হবে হচ্ছে এ ইন্টু ডাব্লু ইন্টু হলো তোমার জিওপি। এটা হলো জাংশনের ভিতরে বা ডিপ্রেশন লেয়ারের ভিতরে, তুমি যাই বলো। লিখলাম ডিপ্রেশন লেয়ার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো একটু হচ্ছে ডিপ্রেশন লেয়ারে, তাহলে আমার টোটাল হচ্ছে মানে ইএইচপি পার সেকেন্ড মানে পুরা ইয়েতে আমরা জানি কি যে কারেন্ট যেটা, কারেন্ট ইকুয়াল টু কি বলতো, ডিকিউ বাই ডিটি, বা হচ্ছে যে আমরা বলতে পারি টোটাল চার্জ উপরে হচ্ছে চার্জ ডিভাইডেড বাই ডিটি মানে হচ্ছে সেকেন্ড, বা এটা কারেন্ট প্রকাশ করি আমরা হচ্ছে চার্জ পার সেকেন্ড দিয়ে। তো আমরা এই ক্যালকুলেশন থেকে কি পাইলাম, আমরা হচ্ছে ইএইচপি পার সেকেন্ড পাইছি যে অপটিক্যালের জন্য আমার হচ্ছে যে কয়টা ইএইচপি পার সেকেন্ড ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা যদি ইএইচপি পার সেকেন্ড কে কিউ বা চার্জ দিয়ে গুণ দিই তাহলে কি পাবো বলতো, চার্জ পার সেকেন্ড পাবো, এন্ড ওইটাই হচ্ছে যে আমাদের কারেন্ট। তাহলে আমরা টোটাল কারেন্ট ডিউ টু হচ্ছে অপটিক্যাল ভাইয়ে এটাকে লিখতে পারি আইওপি, সেটা হচ্ছে যে কিউ ইন্টু হলো এ ইন্টু হচ্ছে যে তোমার এই তিনটার যোগফল আর কি। হ্যাঁ, এই তিনটার যোগফল, এখানে যদি জিওপি করি আর এখানে হয় প্লাস ডাব্লিউ। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমার অপটিক্যাল জেনারেশন কারেন্টের, মানে এতটুকু পরিমাণ কারেন্ট হচ্ছে আমার কেন ক্রিয়েট হলো, এটা হচ্ছে যে অপটিক্যালের জন্য বা লাইটের জন্য। হ্যাঁ, লাইট লাইট শাইন করার জন্য। তাহলে আমার টোটাল কারেন্ট কি হবে, আমরা জানতাম হচ্ছে চ্যাপ্টার 5 থেকে যে জেনারেশন কারেন্ট বা আইজেন, আইজেন ইকুয়াল টু ছিল হলো তোমার
ITH into thermal current বা ITH into e to the power QV by KT minus 1। তাহলে আমার হচ্ছে এখন টোটাল মাইনাস না প্লাস, মাইনাস না, হ্যাঁ মাইনাস। তাহলে আমার এখন টোটাল কারেন্ট যেটা হবে সেটা হচ্ছে যে এইটা, হ্যাঁ VKT minus 1 মাইনাস হচ্ছে যে IOP, and IOP টা কি ছিল, ITH e to the power, হ্যাঁ মানে ইকুয়েশনটা ছিল হচ্ছে তোমার Q A CU W। হ্যাঁ, সো এই হচ্ছে যে আমার টোটাল কারেন্টের ইকুয়েশন। হ্যাঁ, এখন হলো ওই গ্রাফটার কথা চিন্তা করো তুমি, যে ফার্স্ট ইকুইলিব্রিয়াম অবস্থায় মানে একদম যদি কোনো লাইট সোর্স না থাকে তাহলে আইভি ক্যারেক্টারিস্টিকের কার্ভটা কেমন হচ্ছে, ছোট একটা, হ্যাঁ ডায়োড কারেন্টের মতো এখান থেকে এখানে চলে যাবে। দেন আমার যদি হচ্ছে জেনারেশন কারেন্ট থাকে তাহলে জেনারেশন কারেন্টটা কি হচ্ছে, বিয়োগ হচ্ছে, তাহলে হচ্ছে কার্ভটা নিচে শিফট হবে, কার্ভটা নিচে শিফট হবে। বেশি নিচে শিফট করাই দিছি, এত নিচে শিফট হয় না, নিচে শিফট হবে আমার। হ্যাঁ, সো এগুলা হচ্ছে, হ্যাঁ নেগেটিভ রিজনের গুলো হচ্ছে, হ্যাঁ তোমার হলো রিভার্স বায়াসের কারেন্ট মিন করতেছে। তো যদি হচ্ছে এই যে মানে এই ইয়েটা তোমার হচ্ছে কতটুকু নিচে নামবে, কতটুকু নিচে নামবে এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের জিওপির উপরে। জিওপি যদি বেশি হয়, এই যে জিওপি যদি বেশি হয় তাহলে এই নেগেটিভ ভ্যালুটা বেশি, নেগেটিভ ভ্যালুটা যদি বেশি হবে তাহলে হচ্ছে এই জিনিসটা বেশি নিচে নামবে। এই পর্যন্ত দেন হচ্ছে আমাদের কি কি করতে হবে, ইয়ে করতে হবে, দুইটা ভ্যালু বের করা লাগবে। আচ্ছা একটা মিনিট চার্জার। আচ্ছা, তো আমরা কন্টিনিউ করি। সো একটু আগে আমরা, এখন আমরা হচ্ছে একটা ইয়ে কনসিডার করি, ওই সেম কার্ভটাই কনসিডার করি লাইট সহ। লাইট সহ কার্ভটা কি হয়, একটু নিচে নেমে যায়। তাহলে এ পাশে হচ্ছে যদি তোমার আই হয় আর এ পাশে যদি ভি হয় তাহলে এটা দেখতে হবে একটু নিচে নামানো, এরকম একটা কার্ভ। এটা হচ্ছে লাইট সহ আর কি, নট ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম হলে কি হতো, এই পয়েন্টটা একদম জিরোতে চলে যেত, বাট হচ্ছে যখন লাইট থাকে তখন হচ্ছে এটা নিচে নেমে যায়। এই যে দেখো ইকুইলিব্রিয়ামে হচ্ছে এটা জিরোতে, বাট লাইট থাকলে এটা হচ্ছে একটু নিচে নেমে যায়। তাহলে এটা হচ্ছে লাইট সহ পয়েন্ট। এন্ড এই কার্ভের ইকুয়েশন, মানে এই যে কার্ভটা দেখতেছি এটার ইকুয়েশন কি বলতো, এটার ইকুয়েশন হচ্ছে তো আগে যেটা লিখলাম যে আই ইকুয়াল টু ITH e টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে যে তোমার কিউ ইন্টু এ জিওপি এলপি প্লাস এলএন প্লাস হচ্ছে যে ডাব্লিউ। এটা হচ্ছে এই কার্ভের ইকুয়েশন। এখন আমরা দুইটা পয়েন্ট খুঁজে বের করব। হ্যাঁ বলো। হ্যাঁ সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এই কার্ভ থেকে দুইটা পয়েন্ট খুঁজে বের করতে চাই, একটা হচ্ছে এই পয়েন্টটা আর একটা হচ্ছে এই পয়েন্টটা। এই দুইটা পয়েন্ট খুঁজে বের করতে চাই। এই দুইটা পয়েন্ট কেন খুঁজে বের করতে চাই, কারণ এই দুইটা পয়েন্ট হচ্ছে আমার মানে ওই সোলার সেল অপারেশনের দুইটা মানে প্যারামিটারকে নির্দেশ করে। এটাকে বলে হচ্ছে এই যে এই পয়েন্টে, দেখো এই পয়েন্টে কি, এই পয়েন্টে হচ্ছে আমার ভোল্টেজ জিরো, তোমার হচ্ছে এই ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে জিরো। সো জিরো ভোল্টেজ অবস্থায় আমরা একটা কারেন্ট পাচ্ছি, এটাকে বলে হচ্ছে আইএসসি বা শর্ট সার্কিট কারেন্ট। আর এই পয়েন্টের কথা চিন্তা করো, এই পয়েন্টে হচ্ছে আই জিরো অবস্থায় একটা ভোল্টেজ পাচ্ছি, সো এটাকে বলে হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ বা ভিওসি। সো দুইটা পয়েন্ট পাওয়ার জন্য ফার্স্টে হচ্ছে যে আমরা ধরো আইএসসি বের করতে চাই, তো আইএসসি যদি বের করতে চাই তাহলে এই কার্ভের ইকুয়েশনে কি বসাইতে হবে, ভি ইকুয়াল টু জিরো বসাইতে হবে, তাই তো।
তো ভি ইকুয়াল টু যদি জিরো বসাই তাহলে এখান থেকে মানে ভি ইকুয়াল টু জিরো বসানো মানে কি ফিজিক্যালি এটার মিনিং হচ্ছে যে আমরা ডায়োডটাকে শর্ট সার্কিট করতেছি ফিজিক্যালি আমরা হচ্ছে ডায়োডটাকে ভি ইকুয়াল টু জিরো করা মানে হচ্ছে ধরো এটা হলো আমাদের ডায়োড। হুম, এটাকে হচ্ছে যে শর্ট সার্কিট মানে কিছুই নাই, তখন হচ্ছে যে আমার ডায়োডের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নাই, তখন হচ্ছে আমার এই পাশে প্লাস মাইনাস যদি তুমি ভি চিন্তা করো এটা হচ্ছে জিরো হয়ে যায়। সো ভি ইকুয়াল টু জিরো করার ফিজিক্যাল মিনিং হচ্ছে শর্ট সার্কিট করা। শর্ট সার্কিট যদি করি তাহলে এখান থেকে দেখো, হ্যাঁ বলো। না, এক্সটার্নালি কোনো পাওয়ার দিচ্ছি না এমন নাই, ভি ইকুয়াল টু জিরো বলতে বোঝায় হচ্ছে আমার ডায়োডের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নাই। মানে তুমি যদি এখানে ধরো একটা রেজিস্ট্যান্স কানেক্ট করতে, হ্যাঁ, এখন কি ভি ইকুয়াল টু জিরো হইতো তুমি বলো তো? হ্যাঁ। হুম। ওটাকে বলে কন্ট্যাক্ট পোটেনশিয়াল, আর ওটা হচ্ছে তোমার ডায়োডের অ্যাক্রসে ড্রপ না কিন্তু। তোমার ওই যে ইয়েতে ছিল যে কন্ট্যাক্ট পোটেনশিয়াল তুমি কখনো মাপতে পারবে না, ওটা হচ্ছে ডায়োডের ইন্ট্রিনসিক একটা জিনিস। হ্যাঁ, কারেন্ট পাস হয় না, সো কন্ট্যাক্ট পোটেনশিয়াল ওটা ডায়োডের ভিতরকার একটা মানে ইনহেরেন্ট জিনিস, তুমি হচ্ছে কন্ট্যাক্ট পোটেনশিয়াল কখনো মাপতে পারবে না। তুমি যদি একটা ডায়োড নিয়ে এখানে হচ্ছে দুইটা ভোল্টমিটার বসে ভোল্টেজ মাপতে চাও তাহলে হচ্ছে মানে ওই 0.7 ভোল্ট কখনো পাবা না আর কি। তো ওটা হচ্ছে অন্যটা। তো যেটা বলতেছিলাম আর কি, যে তুমি যদি এখানে একটা রেজিস্ট্যান্স রাখো তাও কিন্তু ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ জিরো হবে না, কারণ রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ড্রপ থাকবে, এই ড্রপটাই হচ্ছে ডায়োডের অ্যাক্রসে আসবে আর কি, তুমি যদি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করো। সো ভি ইকুয়াল টু জিরো করার ওয়ে হচ্ছে একমাত্র ওয়ে হলো তুমি যদি এটাকে একদম শর্ট সার্কিট করে ফেলো। শর্ট সার্কিট করে ফেলো তাহলে কোথাও কোনো ড্রপ নাই, ডায়োডের অ্যাক্রসেও কোনো ড্রপ নাই, তখন হচ্ছে ভি ইকুয়াল টু জিরো হয়। আচ্ছা, তাহলে আমি এখন যদি ইকুয়েশনে ভি ইকুয়াল টু জিরো বসাই তাহলে এই টার্ম পুরাটা জিরো হয়ে যাবে। এই টার্ম পুরোটা যদি জিরো হয় তাহলে আই ইকুয়াল টু পাবো মাইনাস কিউ এ জিওপি ইন্টু হলো এলপি প্লাস এল এন প্লাস হচ্ছে ডাব্লু, বা এটাকে হচ্ছে আমরা মাইনাস আইওপি লিখতে পারি। হ্যাঁ, তাহলে দেখো তোমার হচ্ছে যে যখন মানে এই যে আইএসসি এই পয়েন্টটা হচ্ছে আমরা পেয়ে গেছি যে আইএসসি ইকুয়াল টু মাইনাস আইওপি, মানে শর্ট সার্কিট কারেন্ট যেটা, মানে এই যে এই পয়েন্টটা ডিপেন্ড করে কিসের উপরে? আইওপির উপরে ডিপেন্ড করে। আবার আইওপি আলটিমেটলি কিসের উপরে ডিপেন্ড করে বলতো? আইওপি ডিপেন্ড করে হচ্ছে জিওপির উপরে। হ্যাঁ, তাহলে জিওপি যদি আমরা বাড়ায় দেই মানে অপটিক্যাল মানে লাইট যদি বাড়ায় দেই তাহলে আইএসসি কি হবে? বাড়তে থাকবে আর কি। তো আমরা যা লাইট যত বাড়বো হ্যাঁ তত হচ্ছে যে এই জিনিসটা নেগেটিভ দিকে যাবে, যে উপরে যেটা দেখাইছিলাম যে আমাদের জিওপি যত বাড়তে থাকে এই পয়েন্টটা হচ্ছে তত নিচে নামতে থাকে। এটা গেল। দেন হচ্ছে আমরা ভিওসি বের করতে চাই, তো ভিওসি বের করতে চাইলে এই ইকুয়েশনে কি বসাতে হবে বলতো? তোমার আই ইকুয়াল টু জিরো বসাতে হবে। এই ইকুয়েশনে আই ইকুয়াল টু জিরো বসাতে হবে। সো এই ইকুয়েশনে যদি আমরা আই ইকুয়াল টু জিরো বসাই তাহলে কি আসে দেখো, যে তোমার জিরো ইকুয়াল টু বা একবারেই লিখি আইটিএইচ কিউ ভি বাই কেটি মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে তোমার কিউ ইন্টু এ ইন্টু হচ্ছে জিওপি ইন্টু হচ্ছে যে এল প্লাস ডাব্লিউ প্লাস এলএনপি। তো এখান থেকে তুমি যদি একটু ক্যালকুলেশন করে ভিওসি বের করতে চাও তখন যেটা আসে, আমি একবারে লিখতেছি আর কি, ক্যালকুলেশন সহজ, একটু দেখে নিও বই থেকে, যে ভিওসি আসবে হলো কেটি বাই কিউ, আর এখানে আসবে আইওপি বাই হচ্ছে যে ও হ্যাঁ লরেন্স একটা সরি, হ্যাঁ লন অফ হচ্ছে আইওপি বাই হচ্ছে আইটিএইচ প্লাস ওয়ান। তো এটা হচ্ছে আসে। দেন হলে এটারে আরো সিম্পলিফাই করে, আরো সিম্পলিফাই কিভাবে করে, যে তোমার এখানে ফার্স্টে মানগুলা বসায় নেয় আগে, যে এখানে লিখে হলো কেটি বাই কিউ এল এন, আর এ পাশে লেখে হচ্ছে আইওপি, আইওপির মান বসায়, আইওপি ইকুয়াল টু কি ছিল? এলপি প্লাস এল এন প্লাস ডাব্লু ইন্টু জিওপি, আর এখানে হচ্ছে আইটিএইচ, আইটিএইচ এর ওই যে বড় মান ছিল যেটা যে তোমার হলো
এলপি বাই টাউ পি ইন্টু পিএন, এলপি বাই টাউ পি ইন্টু হচ্ছে পিএন, হ্যাঁ ডায়োড ইকুয়েশন যেটা, এলএন প্লাস হচ্ছে টাউ এন ডিভাইডেড বাই হলো এনপি প্লাস হচ্ছে 1। দেন হলো সিম্পলিফাই অ্যাজাম্পশন কি কি করে, ফার্স্টে হচ্ছে যে ধরে নেয় কি যে তোমার এলপি আর এলএন সমান, এলপি আর এলএন সমান টাউ পি আর টাউ এন সমান, এরপরে পিএন আর হচ্ছে এনপি সমান, এগুলা হচ্ছে ধরে নেয়। তো এগুলা যদি আমরা ধরে নেই, আর হচ্ছে যে আমরা যদি জি থার্মাল যেটা মানে থার্মাল জেনারেশন রেটকে যদি এভাবে লিখি যে পিএন বাই হচ্ছে যে তোমার টাউ এন, হ্যাঁ। সো থার্মাল জেনারেশন রেটকে এভাবে কেন লেখা হয়, পিএন যেটা এটা তো হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, আর টাউ এন কি, টাউ এন হচ্ছে যে তোমার কতক্ষণ মানে মানে এলপিটা হচ্ছে কতটুকু ডিস্টেন্স, আর টাউ এন হচ্ছে যে কতক্ষণ থাকতে পারে আর কি একটা হোল, ধরো তোমার হচ্ছে রিকম্বিনেশন হওয়ার আগে কতক্ষণ থাকতে পারে। তাহলে দেখো যে টাউ এন সময় পরে এই পরিমাণ কনসেন্ট্রেশন হচ্ছে তোমার রিকম্বাইন্ড হয়ে যাবে, মানে নিঃশেষ হয়ে যাবে। তাহলে আমরা কি জানি যে ইকুইলিব্রিয়ামে কন্ডিশন মানে কি, যে টাউ এন সময়ের মধ্যে আবার এই পরিমাণ কনসেন্ট্রেশন ক্রিয়েট হইতে হবে তোমার। তাহলে জিটি এই জিনিসটা থার্মাল জেনারেশন রেট তো এটাই মিন করে যে তোমার হচ্ছে কনসেন্ট্রেশন বাই হচ্ছে যে টাইম, মানে কতটুকু ইএইচপি, আমরা তো রেট যেটা জি কে কিভাবে লিখতাম যে ইএইচপি পার সেকেন্ড, এভাবেই তো লিখতাম। তো এখানে হচ্ছে টাইম, যে কতটুকু কনসেন্ট্রেশন ক্রিয়েট হলো আর কতটুকু সময় ক্রিয়েট হলো, তাহলে ওটাকে যদি ভাগ দিই তাহলে হচ্ছে জিটিএইচ পাওয়া যায়। বুঝতে পারছো? হুম। মানে তুমি জাস্ট এভাবে মানে ইউনিট দিয়ে চিন্তা করো, পিএন হলো কনসেন্ট্রেশন আর টাউ এন হচ্ছে তোমার টাইম, তাহলে কনসেন্ট্রেশনকে যদি টাইম দিয়ে ভাগ করি তাহলে জেনারেশন রেট পাওয়া যায়। আর আমি ওই তো যেটা বললাম যে তোমার টাউ এন মানে হচ্ছে রিকম্বিনেশন লাইফ টাইম, তোমার হচ্ছে যে ধরো 5 সেকেন্ডে 10 মিটার মানে এই ইয়ের একক কি, পিএন এর একক কি, সে পার সেন্টিমিটার কিউব। ধরো হচ্ছে যে 10 সেকেন্ডে 15 পার সেন্টিমিটার কিউব হচ্ছে নিঃশেষ হয়ে যায়, তাহলে 10 সেকেন্ডে আবার সেই 15 পরিমাণ ক্রিয়েট হইতে হবে, তাহলে প্রতি সেকেন্ডে কত পরিমাণ ক্রিয়েট হয়। তো ওইভাবে হচ্ছে জিটেইচ বের করা যায়। তো এটা গেল। দেন হচ্ছে যে এই সিম্পলিফাইং অ্যাজাম্পশন গুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, দেন আরেকটা জিনিস অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে যে ধরে নেয় কি জিওপি ইজ ভেরি ভেরি গ্রেটার দেন জিটিএইচ, তাহলে হলো ওই ওয়ানটাকে সরায় ফেলা যাবে আর কি। তো এই সবগুলা যদি ধরে ফেলি তাহলে আলটিমেটলি যেটা আসে সেটা হচ্ছে যে ভিওসি ইজ অলমোস্ট ইকুয়াল টু হলো তোমার কেটি বাই কিউ এলএন অফ জিওপি বাই জিটিএইচ, জিওপি বাই জিটিএইচ। তো এই ইকুয়েশনটা দেখে যেটা মনে হতে পারে যে হলো ভিওসি, ভিওসি কিসের উপর ডিপেন্ড করতেছে, জিওপির উপরে। তো আইএসসির মতো যে আমরা যদি জিওপি অনেক বাড়াইতে থাকি তাহলে ভিওসিও হচ্ছে যে অনেক অনেক বাড়ার কথা, বাট অ্যাকচুয়ালি এটা হয় না, কারণ হচ্ছে যে তুমি যখন জিওপি বাড়াবা তখন হচ্ছে জিটিএইচ যেটা এটাও হচ্ছে বাড়তে থাকে, তো জিওপিও বাড়তেছে জিটিএইচ ও বাড়তেছে, তাহলে আলটিমেটলি তোমার এই ভাগফলটা ওটা হচ্ছে যে একটা লিমিটিং ভ্যালুতে চলে আসে। তাহলে এখন জিটিএইচ কেন বাড়ে সেটা একটু আমরা দেখি, যে জিটিএইচ ইকুয়াল টু একটু আগে যেটা লিখছিলাম যে তোমার পিএন বাই টাউ এন, পিএন বাই টাউ এন। সো পিএন যেটা, পিএন তো হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, এটা তো ফিক্সড একটা ভ্যালু, এটা কখনো চেঞ্জ হয় না, ফিক্সড, কারণ হচ্ছে এটা বলে হলো ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশনটা, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। এখন হচ্ছে টাউ এন এর কথা চিন্তা করি, আমরা যখন জিওপি বাড়াবো, জিওপি বাড়াইলে কি হবে, জিওপি বাড়াইলে হচ্ছে যে কনসেন্ট্রেশন বেড়ে যায়, এটা তো আমরা জানি যে ওই যে ডেল পি পরিমাণ কনসেন্ট্রেশন বাড়ে। তো কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তখন হচ্ছে যে টাউ এন হলো কমে যায়। কনসেন্ট্রেশন বাড়লে টাউ এন কমে কেন, কারণ হলো টাউ এন এর ইকুয়েশন, এটা হচ্ছে চ্যাপ্টার 4 এ আমরা ডিরাইভ করে আসছি, ওটা ছিল হচ্ছে যে 1/α ইন্টু এনও প্লাস পিও, এরকম। সো টাউ এন এর সাথে কনসেন্ট্রেশনের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাহলে লাইফ টাইম হচ্ছে কমে যাবে। সো জিওপি বাড়ানোর সাথে সাথে আমার, হ্যাঁ বলো। হুম, হ্যাঁ রি- হ্যাঁ, হ্যাঁ টাইমটাও কম লাগতেছে, তাড়াতাড়ি রিকম্বাইন হয়ে যাচ্ছে আর কি।
রিকম্বিনেশন, হ্যাঁ টাউ এন কমতেছে। হ্যাঁ, সো এই হচ্ছে কথা, জিওপি বাড়াচ্ছি, তোমার হচ্ছে তো টাউ এন কমতেছে, টাউ এন কমলে হচ্ছে জিটিএইচ ও কমতেছে, বাড়তেছে সরি। সো যেটা যদি বাড়ে তাহলে হচ্ছে যে ভিওসি এটা ইনডিফিনিটলি বাড়তে পারবে না, এটা হচ্ছে যে একটা ম্যাক্সিমাম লিমিট থাকবে, এন্ড ওই ম্যাক্সিমাম লিমিটটাই হচ্ছে যে তোমার কন্ট্যাক্ট পোটেনশিয়ালের সমান। ম্যাক্সিমাম, হ্যাঁ এটা হচ্ছে যে এনপি বাই, তুমি হলো এনপি বাই টাউপি লিখতে পারতো আর কি। হুম। তো আমরা যেহেতু ওই যে উপরে হাবিজাবি এই যে এইসব সিম্পলিফাইং অ্যাজাম্পশন গুলা নিয়ে নিতেছি, তাহলে হচ্ছে তুমি মানে যেভাবেই লেখো সমস্যা নাই আর কি। বাট অ্যাকচুয়ালি হচ্ছে যে তুমি যদি মানে এখানে যদি এন টাইপ নাও, তাহলে এখানেও এন টাইপ নিতে হবে। মানে তুমি এন টাইপের জন্য পি টাইপের ইউজ করতে পারবে না আর কি, লাইফ টাইম ইউজ করতে পারবে না। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমরা পাইলাম। এবার হচ্ছে যে তোমার অপারেশন, বিভিন্ন কোয়াড্রেন্টের অপারেশন। সো দেখো হলো যে এটা লাইট সহ অবস্থায় গ্রাফটা কেমন হবে, এরকম। গ্রাফটা হয় হচ্ছে এরকম। সো এখানে দেখো যে তোমার তিনটা কোয়াড্রেন্টে অপারেশন হতে পারে, এই কোয়াড্রেন্টে, এই জায়গায়, অথবা হলো তোমার এই জায়গায়, অথবা হচ্ছে তোমার এই জায়গায়। সো এটা হলো তোমার নাম, এটা হচ্ছে যে ভি, এটা হলো আই। সো ফার্স্টে এই জায়গার কথা আমরা চিন্তা করি, না ফার্স্ট এই জায়গার কথা চিন্তা করব না, ফার্স্ট হচ্ছে এই জায়গার কথা চিন্তা করব। তো এই জায়গায় কি হচ্ছে দেখো, তোমার ডায়োডের অ্যাক্রসে কারেন্টটাও পজিটিভ, ভোল্টেজটাও পজিটিভ, তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে এটা কখন হয়, এটা হয় ফরওয়ার্ড বায়াসে। তাহলে আমি এখানে একটা ডায়োড নিলাম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এল, এন্ড ডায়োডটা কিসে আছে তোমার, ফরওয়ার্ড বায়াসে আছে। হ্যাঁ, একটা রেজিস্ট্যান্স দিলাম, ফরওয়ার্ড বায়াসে আছে এরকম। তো এই ফার্স্ট কোয়াড্রেন্টের অপারেশন হচ্ছে যে সার্কিটটা এরকম, সার্কিটটা যদি এরকম হয় আমরা জানি হচ্ছে যে এই পাশে প্লাস মাইনাস ভি, আর কারেন্ট কোন দিক দিয়ে যাবে বলো তো, এখানে কারেন্ট ফ্লো হবে হচ্ছে এই বরাবর হচ্ছে কারেন্ট ফ্লো হবে। তাহলে দেখো ডায়োডের ভিতরে প্লাস দিয়ে কারেন্ট ঢুকতেছে, মাইনাস দিয়ে কারেন্ট বের হচ্ছে, তার মানে এই ডায়োডটা হলো পাওয়ার কনজিউম করতেছে, এই ডায়োডটা হচ্ছে এখানে পাওয়ার কনজিউম করতেছে। পাওয়ার কনজিউম করতেছে। সো মানে এটা হচ্ছে যে ইউজ হয় না এই কনফিগারেশনটা, এটা হচ্ছে ইউজ করি না আমরা। তো এবার হলো যে এই পাশেরটায় আসো, মানে এটার কোনো সিগনিফিকেন্স নাই এখানে। এখানে কি হচ্ছে দেখো, এখানে হলো তোমার ডায়োডের অ্যাক্রসে কারেন্টও নেগেটিভ, ভোল্টেজও নেগেটিভ, তার মানে এটা অনেক রিভার্স বায়াস অপারেশন মিন করতেছে। তাহলে আমরা হলো একটা ডায়োড আঁকি এখানে, এখানে পি, এখানে হচ্ছে এটা কিছু আছে আমার রিভার্স বায়াসে আছে, রিভার্স বায়াসে থাকা মানে হলো ব্যাটারিটা উল্টা, রিভার্স বায়াসে আছে। তাহলে দেখো রিভার্স বায়াসে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ কিরকম হয়, ভোল্টেজ হয় হচ্ছে এখানে প্লাস মাইনাস ভি, আর কারেন্ট ফ্লো হচ্ছে যে এই বরাবর আই। তাহলে এখানেও দেখো কারেন্ট হচ্ছে ডায়োডের ভিতরে প্লাস দিয়ে ঢুকতেছে, মাইনাস দিয়ে বের হচ্ছে, তার মানে এই কনফিগারেশনেও এই ডায়োডটা হলো আমার পাওয়ার কনজিউম করতেছে। মানে পাওয়ার কনজিউম করতেছে এই জিনিসটা বুঝতেছো, যে কারেন্ট যখন তোমার প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বের হয়, মানে জিনিসটা কিসের মতো, রেজিস্টরের মতো। রেজিস্টরের প্লাস দিয়ে হচ্ছে কারেন্ট ঢুকে, মাইনাস দিয়ে হচ্ছে কারেন্ট বের হয়, তখন আমরা বলি কি রেজিস্টর হচ্ছে সবসময় পাওয়ার কনজিউম করে। তো এই জন্য যে প্যাসিভ সাইন কনভেনশন, ওটা দিয়েও চিন্তা করতে পারো। তো এই কনফিগারেশনেও হচ্ছে যে পাওয়ার কনজিউম করতেছে, বাট এই কনফিগারেশনটা ইউজ হয় হচ্ছে যে তোমার ফটো ডিটেক্টরের কেসে। এটা আমরা কখন ইউজ করি, ফটো ডিটেক্টরে।
ফটো ডিটেক্টর কি মানে হচ্ছে লাইট ডিটেক্ট করার সিস্টেম আর কি, বা ফটো সার্কিট যেগুলা, ওখানে হচ্ছে যে আমরা এই কনফিগারেশনটা ইউজ করি। এখন এটা আর এটা তো সেমই জিনিস, দুই ক্ষেত্রেই পাওয়ার কনজিউম করে, তাহলে এটা ইউজ না করে কেন এটা ইউজ করা হয়? কারণ হচ্ছে যে তোমার এই কেসে দেখো, এই যে কারেন্টটা, এই যে তোমার হচ্ছে যেই কারেন্টটা আমরা পাবো, এই কারেন্টটার যদি নাম দিই হচ্ছে আই। আমরা একটু আগে দেখছিলাম কি, এই যে কারেন্টটা এটা কিসের সমানুপাতিক হয়? এটা হচ্ছে জিওপি এর সমানুপাতিক হয়। জিওপি যদি আমরা বাড়াই দিই তাহলে এই কারেন্টটাও হচ্ছে যে বেড়ে যাবে। তার মানে আমরা এই সার্কিটের কারেন্ট ফ্লো থেকে কতটুকু লাইট পড়তেছে ওই সম্পর্কে একটা আইডিয়া করতে পারতেছি। তো এই জন্য এই টাইপের সার্কিটটা হলো ফটো ডিটেক্টরে ইউজ হয়। বাট এখানে কিন্তু ওই জিনিসটা করতে পারবো না আমরা, এখানে কারেন্ট অনেক বেশি ফ্লো হয়। এইখানে হচ্ছে যে আমার মানে এখানে হলো আইটিএইচ যেটা ফরওয়ার্ড কারেন্টটা এত বেশি যে এখানে হচ্ছে আইওপির আর কোনো বেল নেই। তো এই সার্কিট দিয়ে আমরা হলো ফটো ডিটেক্ট করতে পারি না। আমাদের ফটো ডিটেকশনের জন্য এই টাইপের সার্কিট লাগবে যেখানে কারেন্টটা হলো আমার আইওপির সমানুপাতিক বা জিওপির সমানুপাতিক। বুঝতে পারছো? তো এই জন্য হলো এই কনফিগারেশনটা ফটো ডিটেক্টর ইউজ হয়। আর লাস্টলি হচ্ছে যে তোমার এই মাথাটা, এটা এখানে দেখো, এখানে হচ্ছে যে তোমার কারেন্ট নেগেটিভ বাট ভোল্টেজ হচ্ছে পজিটিভ। সো এই সিস্টেমটা অনেকটা এরকম। এটা হচ্ছে একটা পিএন জাংশন। এখানে দেখো, যদি হচ্ছে যে শুধু একটা এলপি থাকে তাহলে হচ্ছে আমরা জানি যে এখানে কিন্তু কোনো মানে বায়াসিং নাই, এখানে যা হবে সব রিভার্স কারেন্ট, এন্ড এই রিভার্স কারেন্ট হয় এন থেকে পি এর জন্য। তাহলে কারেন্ট ফ্লোটা হচ্ছে এখানে এই বরাবর। হুম। আর ভোল্টেজটা হচ্ছে তোমার পিএন জাংশনে প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে দেখো এই যে কনফিগারেশনটা, এখানে হচ্ছে যে এই তোমার ডায়োডের ভিতরে কারেন্ট ঢুকতেছে কোন দিক দিয়ে? মাইনাস দিয়ে, আর বের হইতেছে হচ্ছে প্লাস দিয়ে। তাহলে এটা হচ্ছে অনেকটা ব্যাটারির মতো দিক দিয়ে এই কনফিগারেশনটা। তো এখানে আমরা বলি হচ্ছে যে ডিভাইস ডেলিভার্স পাওয়ার। আর এই কনফিগারেশনটা ইউজ হয় হচ্ছে সোলার সেলে, যে আমরা এখানে লাইট দিচ্ছি, এই যে লাইটের এনার্জি ওটা হচ্ছে আমার রেজিস্টরের অ্যাক্রসে পাওয়ার হিসেবে মানে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে তোমার অপটিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে এখানে। সো এটাই হলো সোলার সেলের অপারেশনের বেসিক আর কি। তো আমরা সোলার সেল কিভাবে বানাইতে পারি, যে একটা যদি ফটোডায়োডকে মানে একটা ফটোডায়োডকে যদি হলো এটা কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্টে যদি অপারেশন করা হয় তাহলে হচ্ছে ওটা সোলার সেল হিসেবে কাজ করে, মানে পাওয়ার ডেলিভার করে। বুঝতে পারছো? এটা সহজ জিনিস। তাহলে হলো আমাদের ফটো ডিটেক্টর শেষ, এরপর হচ্ছে আছে হলো ডিজাইন কনসিডারেশন, এগুলো হচ্ছে সেলফ স্টাডি, নিজে পড়ে নিও। কারণ এখানে হলো তেমন কিছু মানে কমপ্লেক্স বোঝার জিনিস নেই, ওই নর্মাল জিনিস যে মানে তুমি যদি সোলার সেল বানাইতে চাও তাহলে তোমার কি করতে হবে, যে তুমি একটু আগে দেখলা কি যে এলপি, হ্যাঁ হ্যাঁ এগুলা কমাইতে হবে আর কি, যে তোমার হচ্ছে এন এরটা মানে এন রিজনের লেন্থ ওটা হচ্ছে যে এলপি থেকে কম হইতে হবে, এই সব জিনিসপত্র। হ্যাঁ, একটা হচ্ছে যে তোমার হলো, দেখি দাঁড়াও, থেকে বলতে লাগবে। আমি নিজেও এই পোর্শনগুলো নোট করি নাই কারণ আমার কাছে খুবই বোরিং লাগছে এই পোর্শনটা। যে আচ্ছা, ফার্স্টে হচ্ছে যে তোমার এখানে হলো ভিওসি আর আইওপি খুব কম পাওয়া যায়, বুঝতেছো তো? তো তোমার হচ্ছে যে মানে ভোল্টেজের যে লিমিট ওইটা হচ্ছে 0.7 ভোল্ট। সো তুমি ভিওসি আর আইএসসি খুব কম পাচ্ছ, তো এত কম ভোল্টেজ দিয়ে তো সোলার সেল চালাতে পারবে না। তো এর জন্য যেটা করে যে অনেকগুলা একসাথে বসানো হয় আর কি, যে অনেকগুলা পিএন জাংশন একসাথে বসানো হয় যাতে হচ্ছে যে বেশি ভোল্টেজ পাওয়া যায় আর ইয়ে পাওয়া যায়। দেন হচ্ছে যে ম্যাক্সিমাম অপটিক্যাল এনার্জি পাওয়ার জন্য তোমার হলো যে এরিয়াটা অনেক বড় করতে হবে, এটা একটা। এরপরে হচ্ছে যে জাংশন ডেপ ডি মাস্ট বি লেস দেন এলপি, এটা একটা। দেন হচ্ছে যে তোমার ইয়ে লার্জ কন্টাক্ট পোটেনশিয়াল ভিও। সো ভিও বেশি পাওয়ার জন্য কি করতে হয়, তোমার হচ্ছে ভিও বাড়ানোর জন্য হলো আমার ডোপিং বাড়াইতে হয়, পিএন বাড়াইতে হবে। আবার পিএন বাড়াইলে হচ্ছে যে ইয়ে লাইফ টাইম হচ্ছে কমে যায়, টাউ এন হচ্ছে এটা কমে যাবে। সো এই দুইটার মধ্যে একটা কম্প্রোমাইজ করা লাগবে, এই হচ্ছে কথাবার্তা।
হ্যাঁ হ্যাঁ, রিভার্স বায়াস করলে তো পারবে, বাট রিভার্স বায়াসে তো তুমি সোলার সেল পাবা না। সোলার সেল পাইতে হলে তো তোমার হচ্ছে কোনো বায়াসিং রাখা যাবে না। সোলার সেল কখন কাজ করে, যখন হচ্ছে যে তোমার ওই কোয়াড্রেন্টে থাকে আর কি, ফোর্থ কোয়াড্রেন্টে, মানে এরকম একটা অবস্থায় হচ্ছে সোলার সেল পাবা। তো সোলার সেল পাওয়ার জন্য তো বায়াসিং নাই এখানে। তো এই জন্য হলো তোমার কন্ট্যাক্ট পোটেনশিয়াল যত বেশি হবে তুমি ভোল্টেজ তত বেশি পাবা এই জায়গায়। তো এই জন্য হলো তোমার কন্ট্যাক্ট পোটেনশিয়াল বাড়ানোর জন্য পিএন বাড়াইতে হবে। আর পিএন বাড়ানোর জন্য আবার টাউএন কমে যায়, সো দুইটার মধ্যে একটা কম্প্রোমাইজ রাখা লাগবে। এই একটা, এরপরে এন্টি রিফ্লেকটিভ কোটিং ইউজ করা লাগবে যাতে বেশি পরিমাণ আলো ঢুকে। এই আর কি। এরপরে হচ্ছে যে এখানে একটা ফিগার অফ মেরিটের কথা বলছে, যে তোমার ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার্ড হবে কখন, যখন হচ্ছে এই এরিয়াটা ম্যাক্সিমাম হবে আর কি। তো এটাকে বলে হলো যে তোমার ম্যাক্সিমাম, যেটা মানে ম্যাক্সিমাম হলো ভিএম ইন্টু আইএম। আর আইএসসি আর ভিওসির যে গুণফল ওটা হচ্ছে যে তোমার ভিওসি ইন্টু আইএসসি। এন্ড এই দুইটার যে রেশিও এটা হচ্ছে যে তোমার ফিল ফ্যাক্টর বলে এটাকে। এন্ড এটা হলো যে তোমার ভালো একটা ফিগার অফ মেরিট মানে সোলার সেল ডিজাইনের জন্য, যে এটা যত বেশি হবে তত ভালো আর কি। তো এরকম কিছু জিনিস আছে, এগুলা হলো যে পরে একটু সুন্দর করে নোট করে রাখো, কতগুলা পয়েন্ট আছে আর কি, কি কি পয়েন্ট বলছে এই। এরপরে হচ্ছে সেম ফটো ডিটেক্টরের জন্য কিছু ডিজাইন কনসিডারেশন আছে, যে ফটো ডিটেক্টর বানানোর জন্য কি কি করা লাগবে, সেনসিটিভিটি, স্পিড, এরপরে হলো এসব মানে এসব। দেখো তোমার হচ্ছে ফার্স্টে কি বলছে, যে ফটো ডিটেক্টর মানে কি, যে কোন রিজনে চালাবো। কই তোমার হচ্ছে যে এখানে যদি ফটো ডিটেক্টরের জন্য এই যে, হ্যাঁ তোমার হলো থার্ড কোয়াড্রেন্টে চালাচ্ছে ফটো ডিটেক্টর, মানে কারেন্ট ডিটেক্ট করতেছে। তাহলে এখন ফটো ডিটেক্টরের জন্য ফার্স্টে হচ্ছে যে ইয়ে আহ, পড়ছি তো, বাট হচ্ছে ইয়ে করি নাই আর কি, মানে হচ্ছে ওই রকম ভাবে ইয়ে করে রাখি নাই। তো ফার্স্টে হচ্ছে এখানে যেটা বলছে, যে তোমার ফটো ডিটেক্টরে রেসপন্স হচ্ছে খুব ইম্পর্টেন্ট আর কি, যে তুমি ধরো কারেন্টের লেভেল চেঞ্জ করছো। তো কারেন্টের লেভেল চেঞ্জ করলে তোমার, সরি, লাইটের লেভেল চেঞ্জ করছো, লাইটের লেভেল চেঞ্জ করলে হচ্ছে কারেন্টের লেভেল সাথে সাথে চেঞ্জ হতে হবে। তো সাথে সাথে চেঞ্জ হওয়ার মানে কি, মানে কারেন্ট চেঞ্জ হবে কখন, যদি হচ্ছে যে বেশি পরিমাণ হোল হচ্ছে যে ডিফিউজ হয়ে ওই পাশে আসতে পারে। তো ডিফিউজ হয়ে যদি এই পাশে আসতেই অনেক বেশি সময় লাগে তাহলে তো রেসপন্ড করতে পারবে না। ধরো হচ্ছে যে তোমার ডিফিউজ হয়ে আস্তে আস্তে অনেক টাইম লাগতেছে, এই পাশে আসতেই অনেক টাইম লাগতেছে, তাহলে তো তোমার মানে লাইটের সাথে সাথে ঠিক মতো রেসপন্স করতে পারবে না। তো এই জন্য যেটা করা হয়, যে এই রিজনটাকে খুব ছোট রাখা হয় আর কি, যে পি রিজনটাকে আমি খুব ছোট রাখবো। খুব ছোট রাখলে কি হবে, যে তোমার হচ্ছে যে হোলটা ক্রিয়েট হবে ওটা ডিফিউশন হতে কোনো সময় লাগবে না আর কি, যে মানে ডিফিউশনের জন্য যে টাইমটা ব্যয় হয় ওই টাইমটা হচ্ছে কম লাগবে। সো হলো যে দ্য ডিপ্রেশন রিজন ডাব্লু লার্জ ইনাফ। এই গেল। এরপরে হচ্ছে আর কি বলছে, ও হ্যাঁ, হুম হুম, হ্যাঁ এটা হচ্ছে পরেরটায় আসতেছে তোমার হলো, এখানে হলো আমরা ডাব্লু কে বড় করতেছি না, এখানে হচ্ছে পি টাইপ কে ছোট করতেছি আর কি। আর এরপরে হচ্ছে যে তোমার ডাব্লুর যে কথাটা আসছে, যে ডাব্লু যদি বড় হয়, মানে তুমি যত বড় রিজন করবা, হ্যাঁ, তত হচ্ছে যে সেন্সিটিভিটি বাড়বে। সেন্সিটিভিটি মানে কি, যে তুমি লাইট অল্প দিছো বাট এখানে অনেকগুলা ইএইচপি ক্রিয়েট হয়ে গেছে, কারণ রিজন বড়, এরিয়া বড়, তাহলে হচ্ছে অল্প একটু লাইটে বেশি পরিমাণ ইএইচপি ক্রিয়েট হয়ে যায়। এটাকে বলে হচ্ছে যে বেশি সেন্সিটিভিটি। আর স্পিড যেটা, স্পিড হচ্ছে যে তোমার মানে কি বলে, যে কতটুকু তাড়াতাড়ি রেসপন্ড করতে পারতেছে। এখন তুমি যদি ডাব্লু বড় করো তখন হচ্ছে ওই যে ক্যাপাসিটেন্স বাড়বে, আরসি বাড়বে। তো আরসি যদি বাড়ে তাহলে টাইম কনস্ট্যান্ট বাড়বে, টাইম কনস্ট্যান্ট বাড়লে তোমার হচ্ছে যে রেসপন্স হচ্ছে স্লো হয়ে যাবে। তাহলে হচ্ছে তোমার এখানে ওই যে আবার একটা কম্প্রোমাইজ, যে তুমি সেন্সিটিভিটি বাড়াবা নাকি হচ্ছে যে ফাস্ট রেসপন্ড করবা আর কি। তো এই জন্য
এটা হচ্ছে যে আরেকটা। এরপরে হলো পিআইএন ফটোকন্ডাক্টর। এটা কি করে? এটা হচ্ছে যে তোমার এখানে পি টাইপ, এখানে হচ্ছে একটা ইন্ট্রিনসিক রিজিয়ন, এখানে হচ্ছে একটা এন টাইপ। তো এটা হচ্ছে কনফিগারেশন, এটা নিয়ে ডিটেলস বলে না এটা কেমনে কাজ করে, খালি বলছে যে মানে কনফিগারেশনটা দেখাইছে আর বলছে যে যেই ভোল্টেজটা দিব ওই ভোল্টেজটা পুরাপুরি তোমার ইন্ট্রিনসিক রিজিয়নের দুই পাশে কাজ করবে, এন্ড হোলগুলা হচ্ছে হোল আর ইলেকট্রন পিআরএন এ কালেক্ট হবে। সো এটার বিস্তারিত বলে না, দেখো খালি এইটুক দাঁড়া। এটা কেমনে কাজ করে ওটা হচ্ছে পুরোপুরি বলে নাই, খালি বলছে যে এরকম করে বানাইলে নাকি সুবিধা হয় আর ভালো মতো কাজ করে। তো এটা গেল। আর এরপর আরেকটা বলছে যে অ্যাভালাঞ্চে ফটোডায়োড। সো আমরা জানি অ্যাভালাঞ্চে এফেক্ট কি ছিল, যে তোমার একটা ক্যারিয়ার ক্রিয়েট হয়ে সেটা হচ্ছে যে অন্য ওই যে যেগুলা মানে তোমার আহ, ওই যে আনএক্সেপ্টেড মানে কি বলে আনকম্পেনসেটেড অ্যাকসেপ্টর আর ডোনর যেগুলো ছিল ওগুলাকে ধাক্কা দিয়ে ভেঙে আর অনেক বেশি ক্যারিয়ার মাল্টিপ্লিকেশন হয় যেটা। সো ওটাই তো ছিল অ্যাভালাঞ্চে এফেক্ট। তো তোমার যদি এমন হয় যে তুমি খুবই অল্প পরিমাণ লাইট দিচ্ছ এন্ড ওটা তোমার ডিটেক্ট করতে হবে, তখন হচ্ছে তুমি ডায়োডটাকে অ্যাভালাঞ্চে রিজনে রান করবা। অ্যাভালাঞ্চে রিজনে রান করলে কি হবে, যে তোমার ধরো খুব অল্প পরিমাণ ইএইচপি ক্রিয়েট হলে ওটা হচ্ছে যে তোমার মাল্টিপ্লাইড হয়ে যাবে অনেক বেশি। ধরো একটাই ক্রিয়েট হয়েছে, এই একটা যে আবার আরেকটাকে বাড়ি দিয়ে আরো হচ্ছে চারটা ক্রিয়েট করবে, এই চারটা হচ্ছে আরো ক্রিয়েট করে অনেক বেশি কারেন্ট ফ্লো করবে। তার মানে হচ্ছে তুমি অল্প আলো দিলেও অনেক বেশি কারেন্ট পাবা যদি হচ্ছে তুমি অ্যাভালাঞ্চে ফটোডায়োড ইউজ করো। বুঝছো? বোঝার জিনিসও নাই, কি আর বুঝবো, খালি হচ্ছে যে ডিজাইন। আচ্ছা, তো আমরা হলো ইসে চলে যাই, এলইডি তে চলে যাই। এলইডি, এলইডি হচ্ছে তোমার লাইট এমিটিং ডায়োড। এখন তোমার হচ্ছে মানে এলইডি জিনিসটা কিভাবে কাজ করে, ধরো হলো এটা হলো একটা পিন জাংশন, এটা হচ্ছে একটা পিএন জাংশন। এখন এটা যদি ফরওয়ার্ড বায়াস হয় তখন কি হবে বলতো? ফরওয়ার্ড বায়াসে হলো এখানকার যেই ইলেকট্রন গুলা থাকে আর এখানকার যে হোল গুলা থাকে, ইলেকট্রন হোল গুলা লাফ দিয়ে এখানে যায়, ইলেকট্রন গুলা লাফ দিয়ে এখানে আসে, হ্যাঁ। এন্ড হোল এখানে হচ্ছে হোল হোল কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায়, এই পাশে হচ্ছে যে হোল কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায়, আর এই পাশে হচ্ছে ইলেকট্রন কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায়। হ্যাঁ, এখন দেখো যে তোমার হচ্ছে যে হোলগুলা যে এখানে গেল, যাওয়ার পরে এদের মানে ফিউচার কি, ভবিষ্যৎ কি? এখানে যদি হোলগুলা যায়, ধরো লাফ দিয়ে এই পাশে গেল, যাওয়ার পরে তো মানে কিছু না কিছু হোল তো রিকম্বিনেশন হবেই, মানে হারায় যাবে। আর এই যে পাশে যে ইলেকট্রন গুলো আসলো ওরাও তো হচ্ছে রিকম্বাইন হবে, রিকম্বিনেশন তো একটা মানে প্রসেস আর কি, এটা চলমান প্রসেস। তো এখানে যেহেতু কনসেন্ট্রেশন বেড়ে গেছে তাহলে রিকম্বিনেশন রেট যেটা ওটাও হচ্ছে বেড়ে যাবে। একটু আগেই তো আমরা দেখলাম যে রিকম্বিনেশন রেট হচ্ছে কনসেন্ট্রেশনের সমানুপাতিক। সো রিকম্বিনেশন রেট যদি বেড়ে যায় তার মানে কি ফরওয়ার্ড ব্যাচ জাংশনে রিকম্বিনেশন অনেক বেশি হয়, রিকম্বিনেশন রেট বেড়ে যায়। সো রিকম্বিনেশন যেটা, রিকম্বিনেশন মানে কি বলতো? রিকম্বিনেশন মানে হলো ইলেকট্রনের উপরের স্তর থেকে নিচের স্তরে পড়ে যাওয়া। ধরো এটা ইসি, এটা ইভি। সো ইসি থেকে যদি একটা ইলেকট্রন ইভিতে নামে ওটাকে আমরা বলি রিকম্বিনেশন। সো রিকম্বিনেশন কি করে? রিকম্বিনেশন হচ্ছে এনার্জি রিলিজ করে, রিলিজেস এনার্জি। সো এই যে এনার্জি রিলিজ করে, and আমরা জানি যে যদি এটা ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর হয়, এটা যদি ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর হয় তাহলে হচ্ছে যে এই যে রিলিজড এনার্জি এটা কি হিসেবে রিলিজ করবে? লাইট হিসেবে রিলিজ করবে। তো এটাই হচ্ছে যে লাইট এমিটিং ডায়োড বা এলইডি। যে এলইডি কি হয়, যে ফরওয়ার্ড পাস্ট পিএন জাংশনে রিকম্বিনেশন অনেক বেশি হয়। সো এই রিকম্বিনেশন এনার্জি রিলিজ করে, এন্ড ওই এনার্জিটা যদি ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর থেকে আসে তাহলে হচ্ছে ওই রিলিজড এনার্জিটা লাইট হিসেবে রিলিজ হবে, এন্ড এটাই হলো এলইডির কার্যপদ্ধতি, এন্ড এটাকে বলে হচ্ছে ইনজেকশন লুমিনিসেন্স। ইনজেকশন লুমিনিসেন্স। দুই ধরনের সেমিকন্ডাক্টর ছিল মনে আছে, একটা হলো ডিরেক্ট ব্যান্ড গ্যাপ আর একটা হচ্ছে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ। সো ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টরে কি হয়, যে একটা ইলেকট্রন ডিরেক্ট হচ্ছে এই পাশে নেমে যায়। সো ডিরেক্ট যখন নেমে যায় তখন হচ্ছে যে এমিটেড, হ্যাঁ হ্যাঁ পার্টিকুলার সেমিকন্ডাক্টর ছিল।
সো যখন ডিরেক্টলি নামে তখন হচ্ছে যে পুরা এনার্জিটা হচ্ছে আমরা কি হিসেবে পাই, লাইট হিসেবে। আর যখন ইনডিরেক্ট হিসেবে হয় তখন হচ্ছে এপাশে একটা রিকম্বিনেশন স্তর থাকে, তো এরকম ভাবে যায়, তখন হচ্ছে পুরাটা লাইট হিসেবে পাই না, তখন হচ্ছে যে হিট হিট হিসেবে হচ্ছে রিলিজ করে আর কি, হিট আর ভাইব্রেশন এগুলা। সো আমার যদি এলইডি পাইতে হয় বা লাইট পাইতে হয় তখন হচ্ছে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর ইউজ করতে হবে। তো এখানকার যে আমি লাইটের ফ্রিকোয়েন্সিটা পাবো ওইটা কিসের সমান হবে বলতো, ওইটা হবে হচ্ছে যে এই ব্যান্ড গ্যাপটা, মানে হচ্ছে তোমার ইজির সমান আর কি। ইজি ইকুয়াল টু হচ্ছে এইচ ইন্টু মিউ। সো এখান থেকে যে মিউটা পাবো ওটা হবে লাইটের ফ্রিকোয়েন্সি। সো আমরা যদি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির বা ডিফারেন্ট কালারের লাইট চাই তখন হচ্ছে এমন মেটেরিয়াল ইউজ করতে হবে যেটার ব্যান্ড গ্যাপ ইজি হচ্ছে যে ওইটার সাথে মানে করসপন্ড করে আর কি। সো এগুলা নিয়ে ডিজাইন কনসিডারেশন আছে, ওগুলাও হচ্ছে যে সেলফ স্টাডি, যে কি কি ইউজ করলে কি কি পাওয়া যায় এই আর কি। এরপরে হলো তোমার ওই যে এলইডি তে কি তোমার হলো ওই যাতে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন না হয় এই জন্য হচ্ছে ডোম টাইপ স্ট্রাকচার ইউজ করে, এরকম আরো কিছু ডিজাইন স্ট্রাকচার আছে, ওগুলো সহজ আর কি, পড়লেই বুঝবা। ওগুলা হচ্ছে সেলফ স্টাডি। দেন হলো আমরা আমাদের লাস্ট টপিকে চলে যাব, সেটা হচ্ছে যে লেজার। লেজার, হ্যাঁ বলো। লেজার ওই এই যে লাইট এমিটিং ডায়োডের যেগুলা কিন্তু পড়া লাগবে, যে কোনটায় কি কি ইউজ করে, কোনটা কতটুকু লাইট, হ্যাঁ এসব মুখস্থ টাইপের জিনিস আর কি। হ্যাঁ ওই ডিজাইন কনসিডারেশন এগুলো খুব মানে বিরক্তিকর জিনিস। হ্যাঁ লেজার। ও এগুলি এগুলি অত বোঝা লাগবে না, এগুলা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল জিনিস, হালকা পাতলা একটু বুঝলেই হবে আর কি। উনি দিতে পারে বাট তোমার ওই বেশ খানিকটা লেখা লাগবে না, এখানে যতদূর আছে অতটুকু লিখলেই হবে আর কি। হ্যাঁ অতটুকু বুঝলেই হবে, এগুলা হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্যাল জিনিস, এখানে মানে অনেক কিছু আছে যেগুলা হচ্ছে মানে আমাদের স্কোপের বাইরে আর কি এক্সপ্লেন করা। যেমন হচ্ছে এই যে এখানকার যে রেজোনেন্ট মোড গুলা, এগুলা কিন্তু মানে এখানে খুবই অল্প কথা লিখছে, যেমন এখানে লিখেও নাই যে এখানে যে স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়, মানে আমি পুরোটা পড়ার পরে দেখি যে মানে এখানে একটা জায়গায়ও লেখা নাই যে স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়, বাট এই জিনিসটাই আসে হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ থেকে। স্ট্যান্ডিং ওয়েভ মনে আছে? স্থির, কি জানি বাংলা কি ছিল স্ট্যান্ডিং ওয়েভের? স্থির তরঙ্গ। হ্যাঁ ওই তো। সো এখানে কোথাও লেখাও নাই যে হ্যাঁ, এখানে কোথাও লেখাও নাই। So, ছবিটা আসলে এমনও না, ছবিটা হলো এমন তোমার এই n equal to 2 এর জন্য হচ্ছে এরকম থাকে, মনে আছে না এই ছবিগুলা? হ্যাঁ হ্যাঁ দুই সাইডে বেঁধে দিলে যে ইয়েটা হয় আর কি। হ্যাঁ পুরো একটা সেকশনই ছিল আমাদের, ওই যে মনে আছে দুই বুক মাখানো হলে মানে হারমোনিক যেগুলা ক্রিয়েট হয়, দুই মুখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ওগুলা আর কি, সো এখানে হচ্ছে ওরকম ডিটেলসে বলে নাই, এখানে জাস্ট যেটুক বলছে ওটুক বলবো মানে। আচ্ছা, সো হচ্ছে মেইনলি ও লেজারের পূর্ণরূপ তো জানো, লাইট অ্যাম্প্লিফিকেশন বা স্টিমুলেটেড এমিশন। তো এখন হচ্ছে যে রেডিয়েশন এমিট কেন হয় বলতো? রেডিয়েশন এমিট হয় যখন হচ্ছে যে ধরো এটা হলো হায়ার E2, এটা হচ্ছে লোয়ার E1। রেডিয়েশন এমিট হবে যখন হচ্ছে হায়ার স্তর থেকে একটা ইলেকট্রন যদি নিচের স্তরে নেমে যায়, তখন হচ্ছে ও কিছু পরিমাণ এনার্জি হচ্ছে রেডিয়েশন হিসেবে এমিট করবে। হ্যাঁ এটাই তো আমাদের বেসিক আইডিয়া। এখন এই যে রেটটা এটা কিসের উপর ডিপেন্ড করে বলতো? এটা ডিপেন্ড করে হচ্ছে যে E2 তে কতগুলো ইলেকট্রন আছে ওইটার উপর। E2 তে যদি ইলেকট্রন অনেক বেশি থাকে, ধরো E2 তে অনেক বেশি ইলেকট্রন আছে, তাহলে মানে এই রেটটা অনেক বেশি হবে, যে ওরা হচ্ছে বেশি বেশি নিচে নেমে চলে যাবে, বেশি বেশি নিচে নামবে। আর যদি E2 তে অনেক কম ইলেকট্রন থাকে তাহলে এই রেটটা অনেক কম হবে, মানে এমিশনের রেটটা কম হবে। তার মানে স্পন্টেনিয়াস এমিশনের রেটটা ডিপেন্ড করে কিসের উপরে?
জাস্ট হচ্ছে যে E2 তে কি পরিমাণ ইলেকট্রন আছে আমার ওইটার উপরে। যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে হচ্ছে মানে অনেক তাড়াতাড়ি ওরা নেমে যাবে আর কি। সো অনেক তাড়াতাড়ি নেমে যাওয়া মানে হচ্ছে যে বেশি পরিমাণ তোমার এনার্জি এমিট হবে। তো এই হচ্ছে বেসিক আইডিয়া। এখন আমরা যদি হচ্ছে স্টিমুলেট করতে চাই, মানে ওদেরকে হচ্ছে একটা মোটিভেশন দিব নিচে নামার জন্য। তো নিচে নামার জন্য মোটিভেশন কিভাবে দেয়? নিচে নামার জন্য মোটিভেশন দেওয়ার জন্য আমরা যেটা করি সেটা হলো এই পাশে একটা ফোটন ফিল্ড ক্রিয়েট করি। মানে ধরো হচ্ছে যে এদিকে আমি এইচ মিউ পরিমাণ এনার্জি ফিল্ড দিতেছি, মানে ফোটন দিচ্ছি, তাহলে এই ইলেকট্রনটা কি দেখবে? দেখবে যে হচ্ছে এই পাশে অনেক মানে হচ্ছে ফোটন যাচ্ছে ওই পাশে। তো হলো ইলেকট্রনটার অনেক মন চাবে যে আমিও হচ্ছে নিচে নামবো এবং আমিও হচ্ছে যে এই ফোটনের সাথে আমার নিজের ফোটনটাও দিয়ে দিব আর কি। তো এটাই হচ্ছে মানে তোমার স্টিমুলেশন, যে আমি যদি এখানে অনেকগুলো ফোটন দিয়ে দিই তাহলে এই ইলেকট্রনটা হচ্ছে স্টিমুলেটেড হয়ে যায় নিচে নামার জন্য। তো লেজার অপারেশনের মূল জিনিসটাই হচ্ছে এটা, যে আমি নিজে একটা ফোটন ফিল্ড ক্রিয়েট করব এন্ড ওই ফোটন ফিল্ডের প্রভাবে উপরে যে ইলেকট্রন গুলো ছিল এরা হচ্ছে যে মোটিভেটেড ফিল করবে নিচে নামার জন্য। তো আগে মানে নন স্টিমুলেটেড অবস্থায় ওরা যত তাড়াতাড়ি নিচে নামতো, এখন হচ্ছে যে আরো বেশি তাড়াতাড়ি নিচে নামবে এন্ড হলো আমার এই পাশে অনেক বেশি পরিমাণ আমি এনার্জি পাবো। সো এখানে হচ্ছে কিছু ব্যাপার আছে যে তোমার হলো এই যে আমি যে ফিল্ডটা প্রোভাইড করছি, হ্যাঁ, এটার যে এনার্জি, ধরো এটা হচ্ছে এইচ মিউ, এটা হচ্ছে এইচ মিউ, দেন একটা ইলেকট্রন যখন নিচে নামবে, নিচে নামার ফলে যে এনার্জিটা রিমুভ মানে এমিট করবে ওটাও হচ্ছে যে এক্স্যাক্টলি এইচ মিউ হবে, এইচ মিউ এর থেকে কম বেশি হবে না, এক্স্যাক্টলি এইচ মিউই হবে। তাহলে যেটা হবে যে আমি এক পাশ থেকে আলটিমেটলি যে আউটপুট হিসেবে যে লাইটটা পাবো ওইটা হবে একদম পারফেক্টলি মনোক্রোমেটিক। পারফেক্টলি মনোক্রোমেটিক। পারফেক্টলি মনোক্রোমেটিক কেন? কারণ ওই যে সবগুলাই হচ্ছে এইচ মিউ, একটুও কম বেশি হয় না। তো এই হচ্ছে যে তোমার মনোক্রোমেটিক হওয়ার ইয়ে। আর সেকেন্ডলি হচ্ছে যে তোমার এই যে ফোটনটা এমিট করলো আর এপাশে আমি যে ফোটন ফিল্ডটা দিছিলাম ওরা হচ্ছে সবাই সেম ফেজে থাকে আর কি, মানে ফেজ হচ্ছে সেম থাকে। সো সেম ফেজে যদি থাকে তাহলে সবাই মিলে যেটাকে বলে ইনফোর্স করে একটা আরেকটাকে, এন্ড দেন ওটাকে বলে হচ্ছে কোহেরেন্ট, কোহেরেন্ট সোর্স আর কি। সো এই হচ্ছে দুইটা মানে মেইন জিনিস। এখন হচ্ছে তোমার দেখো কিছু টেকনিক্যাল কথাবার্তা। ইকুইলিব্রিয়াম অবস্থায় ধরলাম হচ্ছে এটা আমার E2, এটা হচ্ছে নিম্ন স্তর E1। সো E2 তে ধরো এই কয়টা ইলেকট্রন আছে আর E1 হচ্ছে এই কয়টা ইলেকট্রন আছে। সো ইকুইলিব্রিয়াম অবস্থায় আমরা জানি হচ্ছে এখানে ধরো হচ্ছে ইলেকট্রন সংখ্যার নাম দিলাম আমরা N2 আর E1 এর নাম দিলাম হচ্ছে N1। তাহলে আমরা জানি N2 বাই N1 এটা হচ্ছে যে E টু দি পাওয়ার মাইনাস E2 বাই E1 ডিভাইডেড বাই হলো KT। তাহলে দেখো এখানে হচ্ছে একটা মাইনাস আছে, মাইনাস থাকার মানে কি? এখানে কি বলতেছে যে তোমার হচ্ছে যে এই জিনিসটার মান হচ্ছে অনেক ছোট। তো এই জিনিসটার মান যদি অনেক ছোট হয় তাহলে আমরা বলতে পারবো যে N2 ইজ ভেরি ভেরি লেস দেন N1। তার মানে হচ্ছে যে N2 তে মানে উপরের শক্তি স্তরে ইউজ মানে ইকুইলিব্রিয়াম অবস্থায় বা থার্মাল ইকুইলিব্রিয়ামে অনেক কম ইলেকট্রন থাকে, এন্ড এটাই স্বাভাবিক। আমরা জানি উচ্চ শক্তি স্তরে কম ইলেকট্রন থাকবে, নিম্ন শক্তি স্তরে বেশি ইলেকট্রন থাকবে, এটাই তো স্বাভাবিক। তো এটা গেল একটা স্বাভাবিক কেস। দেন হচ্ছে যে তোমার ধরো ওই জিনিসটাই যে এখানে আবার রাখতেছি, এটা হলো E2, এখানে হচ্ছে E1। তো E2 তে কিছু ইলেকট্রন আছে, E1 এ কিছু ইলেকট্রন আছে। এখানে ধরলাম হচ্ছে N2 টা ইলেকট্রন আছে, এখানে হচ্ছে N1 টা ইলেকট্রন আছে। এখন আমার এটাকে যদি আমরা স্টিমুলেট করতে হয় তাহলে কি করতে হবে? একটা ফোটন ফিল্ড প্রোভাইড করতে হবে। সো আমরা ধরে নিই যে ফোটন ফিল্ডটা প্রোভাইড করতেছি ওইটার এনার্জি ডেনসিটি হচ্ছে যে রো অফ মিউ 1 2। সো এই জিনিস কি? এটাকে বলা হচ্ছে আমি যে ফোটন ফিল্ডটা প্রোভাইড করছি ওইটার এনার্জি ডেনসিটি। এনার্জি ডেনসিটি মানে তোমার টোটাল এনার্জি
টোটাল এনার্জি পার ইউনিট ভলিউম পার ইউনিট ফ্রিকোয়েন্সি। সো এই জিনিসটার কি কেমনে ওটা বোঝা লাগবে না, তুমি জাস্ট বুঝো যে এই রো মিউ ওয়ান টু এই কোয়ান্টিটিটা কি মিন করতেছে, যে আমি যে ফোটন ফিল্ডটা দিচ্ছি ওই ফোটন ফিল্ডটার এনার্জি কত, বা ওই ফোটন ফিল্ডটা কত বেশি শক্তিশালী। হ্যাঁ, সো এটা দিয়ে কি মিন করে যে ফোটন ফিল্ডটা কত বেশি শক্তিশালী। তো আমি যদি একটা ফোটন ফিল্ড প্রোভাইড করি তাহলে কি হবে দেখো, মানে ইউজুয়ালি এখানে তিনটা ঘটনা ঘটবে। ফার্স্টে হচ্ছে যে স্টিমুলেটেড এমিশন, যেটা যে এই ফোটন ফিল্ডটা প্রোভাইড করছে এর কারণে হচ্ছে কিছু ইলেকট্রন সে হচ্ছে যে তার দ্বারা স্টিমুলেট হয়ে নিচে নামবে, এটাকে বলি হচ্ছে আমরা স্টিমুলেটেড ইমিশন। হ্যাঁ, হ্যাঁ, রো মিউ এটা মিন করে হলো তোমার আমি যে ফোটন ফিল্ডটা প্রোভাইড করছি এখানে, মানে সেটা কতটুকু বেশি শক্তিশালী আর কি। আচ্ছা, তো এখানে হচ্ছে এক নাম্বার ঘটনা কোনটা, যে তোমার কিছু ইলেকট্রন, ধরো এই ইলেকট্রনটা এই ফোটন ফিল্ড দ্বারা স্টিমুলেটেড হয়ে নিচে নামবে, এটা হচ্ছে এক নাম্বার ঘটনা। দুই নাম্বার ঘটনা হচ্ছে যে তোমার নর্মালি এটার তো নিচে নামারই কথা ছিল, সো সেটা হচ্ছে যে নর্মালি নিচে নামবে, এটা হচ্ছে যে দুই নাম্বার ঘটনা, এটা হলো স্পন্টেনিয়াস এমিশন বলে। স্পন্টেনিয়াস এমিশন। এক নাম্বার হচ্ছে যে তোমার স্টিমুলেটেড ইমিশন। স্টিমুলেটেড ইমিশন কেন হয়, ওই ফোটন ফিল্ড প্রোভাইড করার জন্য। আর স্পন্টেনিয়াস এমিশন কেন হয়, ওটা এমনিই হয়, ওটা তো তোমার আগে যখন হচ্ছে যে কিছু ছিল না তখনও হচ্ছে যে একটা ইলেকট্রনের টেন্ডেন্সি থাকে সে নিচের শক্তি স্তরে চলে আসবে। তো এটা হচ্ছে যে তোমার স্পন্টেনিয়াস এমিশন। আর তিন নাম্বার ঘটনা যেটা হয় সেটা হচ্ছে অ্যাবজর্পশন। যে অ্যাবজর্পশন জিনিসটা কি, যে একটা ইলেকট্রন এখান থেকে উপরের শক্তি স্তরে যে কোনো সময় উঠে যেতে পারে, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে অ্যাবজর্পশন। হুম, তো এবার দেখো যে ফার্স্টে স্টিমুলেটেড ইমিশন যেটা, এটা কিসের উপরে ডিপেন্ড করবে আমার, স্টিমুলেটেড এমিশন। এক নাম্বার, এক নাম্বারটা আমি একটু সহজ করে লিখতেছি, এটা ডিপেন্ড করা উচিত কিসের কিসের উপরে বলতো, স্টিমুলেটেড ইমিশন হয় কেন, আমার ফোটন ফিল্ড দেওয়ার কারণে, তার মানে অবশ্যই এটা এই ফোটন ফিল্ডের উপর ডিপেন্ড করবে, রো ওয়ান টু। আর কিসের উপরে ডিপেন্ড করবে, আর ডিপেন্ড করবে হচ্ছে যে এই শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে ওইটার উপরে, যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে বেশি বেশি নিচে নামবে, আর কম ইলেকট্রন থাকলে অল্প অল্প নিচে নামবে, এটা তো একদম মানে স্বাভাবিক প্রক্রিয়া। সো এন টু। তাহলে এক নাম্বার যে এফেক্টটা ওইটা হচ্ছে আলটিমেটলি আমরা লিখতে পারি একটা কনস্ট্যান্ট দিয়ে ভি, ভি টু ওয়ান। টু ওয়ান কি নির্দেশ করতেছে, যে টু থেকে ওয়ান ইন্টু এন টু, এটা গেল হচ্ছে এক নাম্বার। দেন হলো দুই নাম্বার প্রক্রিয়াটা, দুই নাম্বার প্রক্রিয়াটা কি, স্পন্টেনিয়াস এমিশন, মানে হচ্ছে যে নর্মালি যেটা নাম স্পন্টেনিয়াস এমিশন, আমরা উপরে বলে আসছিলাম যে স্পন্টেনিয়াস এমিশন নির্ভর করে কিসের উপরে, শুধুমাত্র লিখছিলাম। আচ্ছা, তো স্পন্টেনিয়াস এমিশন যেটা, সেটা নির্ভর করে এই শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে ওইটার উপরে, মানে উপরে যদি বেশি ইলেকট্রন আসে থাকে, মানে উপরে শক্তি স্তরে যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে স্পন্টেনিয়াস এমিশন বেশি বেশি হবে, কম ইলেকট্রন থাকলে কম কম হবে। তাহলে স্পন্টেনিয়াস ইমিশন এটা ডিপেন্ড করে শুধুমাত্র এন টু এর উপরে, বা আমরা এটাকে লিখতে পারি একটা কনস্ট্যান্ট দিয়ে ইনটু এন টু। এরপর হচ্ছে আসে অ্যাবজর্পশন, তিন নাম্বার যে প্রক্রিয়াটা। অ্যাবজর্পশন এটা কিসের উপর নির্ভর করবে, অ্যাবসর্পশন যেটা সেটাও নির্ভর করবে হচ্ছে তোমার এন ওয়ানে যে কয়টা ইলেকট্রন আছে ওইটার উপরে। কারণ হচ্ছে অ্যাবসর্পশন মানে কি, যে এই স্তর থেকে ওই স্তরে উঠে যাও, তো এখানে যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে বেশিগুলো উপরে উঠবে, কম থাকলে কমগুলো উপরে উঠবে। তাহলে এটা নির্ভর করতেছে এন ওয়ান এর উপরে। আর এটা হচ্ছে একই সাথে আবার আমার এই ফোটন ফিল্ডটার উপরেও নির্ভর করবে, কারণ ফোটন ফিল্ডটা দেওয়ার কারণে এমিশন রেট যেহেতু বাড়তেছে, সো অ্যাবসর্পশন রেটও বাড়বে, যে আমি ফোটন দিচ্ছি, মানে তুই এভাবে চিন্তা করতে পারো আমি ফোটন দিচ্ছি মানে কি এনার্জি দিচ্ছি। তো এনার্জি দেওয়া মানে কি, একটা ইলেকট্রনের উপরে ওঠার জন্য কি লাগে বলতো, এনার্জি লাগে। তাহলে আমি যখন যদি এই ফোটন ফিল্ডটা বাড়াই দিই তাহলে এই নিচের শক্তি স্তর ইলেকট্রন গুলা বেশি বেশি এনার্জি মানে নিতে পারবে, তাহলে বেশি বেশি উপরে উঠতে পারবে। তাহলে হচ্ছে আমরা অ্যাবজর্পশন রেট কে লিখতে পারি তিন, যেটা এটা ইকুয়াল টু হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট দিব বি ওয়ান থেকে টু এন ওয়ান ইন্টু হচ্ছে রো ল্যামডা ওয়ান। আচ্ছা, তাহলে দেখো এবার এক নাম্বারটা কি ছিল, এটা এমিশন, এটাও এমিশন, আর এটা হচ্ছে অ্যাবসর্পশন। তো থার্মাল ইকুইলিব্রিয়ামে যদি হচ্ছে আমার এন টু আর এন ওয়ান এই দুইটার যদি কনস্ট্যান্ট থাকতে হয়, যে এন টু আর এন ওয়ান কে যদি কনস্ট্যান্ট থাকতে হয় তাহলে এমিশন
মাস্ট বি ইকুয়াল টু অ্যাবজর্পশন, যতটুকু পরিমাণ এমিট হবে ততটুকুই অ্যাবজর্ব হইতে হবে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি যে 1 + 2 ইকুয়াল টু হচ্ছে যে 3, বা এখন যদি মানগুলা বসাই দিই B21 ইন্টু রো λ12 ইন্টু N2 প্লাস হচ্ছে A21 ইন্টু N2 ইকুয়াল টু হলো B12 N1 ইন্টু রো λ12। তো এই যে ইকুয়েশনটা, এটাকে বলা হচ্ছে আইনস্টাইনস ইকুয়েশন। আইনস্টাইন এই ইকুয়েশনটা ডিসক্রাইব করছিল, এন্ড এই কনস্ট্যান্ট গুলোকে বলা হয় আইনস্টাইন কনস্ট্যান্ট। B21 A21 B12 এগুলাকে কি বলে? আইনস্টাইন কনস্ট্যান্ট। আইনস্টাইন কনস্ট্যান্ট, ওকে। সো এই ইকুয়েশনটা পর্যন্ত ঠিক আছে। এবার হলো আমরা লেজার অপারেশনের কন্ডিশন গুলা দেখব। ফার্স্ট কন্ডিশন যেটা, কন্ডিশন 1। সো আমরা যদি সিস্টেমটাকে একটা লেজার হিসেবে ইউজ করতে চাই তাহলে আমরা চাবো কি? এটা কি ছিল? এটা হচ্ছে যে আমার স্টিমুলেটেড, আর এটা হচ্ছে যে স্পন্টেনিয়াস। আমরা চাবো হচ্ছে যে স্টিমুলেটেড এমিশন এটা হচ্ছে স্পন্টেনিয়াস এর থেকে বেশি হোক, এটাই তো আমাদের মানে চাই আর কি। কেন চাই? কারণ হচ্ছে লেজার মানেই তো হচ্ছে স্টিমুলেটেড এমিশন, তাহলে হচ্ছে স্টিমুলেটেড এমিশনকে আমার স্পন্টেনিয়াস এমিশনের থেকে বাড়াইতে হবে। তাহলে কন্ডিশন 1 হচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে উপরে হলো স্টিমুলেটেড, স্টিমুলেটেড নিচে হচ্ছে স্পন্টেনিয়াস, এটাকে হচ্ছে আমার বাড়াইতে হবে যে স্টিমুলেটেড মানে স্পন্টেনিয়াস এর তুলনায় স্টিমুলেটেড বেশি হতে হবে। তাহলে এখন আমরা যদি এই রেশিওটা চিন্তা করি যে স্টিমুলেটেড এর ইকুয়েশন কি ছিল, এটা B21 রো λ12 ইনটু B21 B12 ইনটু হচ্ছে তোমার N2, আর নিচে স্পন্টেনিয়াস একটা ছিল A21 ইনটু N2। তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে কনস্ট্যান্ট দুইটা ইনটু হচ্ছে ইনটু λ12। তাহলে দেখো এই পুরো জিনিসটাকে যদি আমার বাড়াইতে হয় তাহলে এই ইকুয়েশন থেকে কনস্ট্যান্ট গুলাকে যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে যে আমার এই জিনিসটাকে হচ্ছে বাড়াইতে হবে। এই জিনিসটা কি ছিল বলতো? এই জিনিসটা ছিল হলো আমি যে ফোটন ফিল্ডটা দিচ্ছি ওটার স্ট্রেন্থ কত, ওটা কত বেশি শক্তিশালী। তাহলে আমার একটা শক্তিশালী ফোটন ফিল্ড প্রোভাইড করতে হবে। এই শক্তিশালী ফোটন ফিল্ডটা কিভাবে প্রোভাইড করে? ওটা প্রোভাইড করার ওয়ে হচ্ছে যে অপটিক্যাল রেজোনেন্ট ক্যাভিটি বানানো। অপটিক্যাল রেজোনেন্ট ক্যাভিটি, অপটিক্যাল রেজোনেন্ট ক্যাভিটি বানাইলে কি করতে পারবো? আমরা এই ফোটন ফিল্ডটাকে বড় করতে পারবো, এটাই। দেন হচ্ছে কন্ডিশন 2, সেকেন্ড আরেকটা কন্ডিশন কি? কন্ডিশন 2 হচ্ছে স্টিমুলেটেড এমিশন যেটা ছিল আমার, স্টিমুলেটেড এমিশন হচ্ছে এটা, এটাকে অবশ্যই আমার অ্যাবজর্পশন যেটা ছিল অ্যাবজর্পশনের থেকে বেশি হতে হবে। কারণ যদি অ্যাবজর্পশন বেশি হয়ে যায় তাহলে তো আমি লেজার থেকে কোনো আউটপুট পাবো না। আমার আউটপুট পাওয়ার জন্য এমিশনকে অবশ্যই বেশি হতে হবে। তাহলে কন্ডিশন 2 হচ্ছে স্টিমুলেটেড এমিশন আর নিচে হচ্ছে অ্যাবজর্পশন, এই রেশিওটাকে আমার অনেক বড় হইতে হবে, এই রেশিওটাকে অনেক বেশি বড় হতে হবে। তাহলে এই রেশিওটা যদি হিসাব করি তাহলে আসে হলো তোমার P21 ইন্টু P12 N1 ইন্টু রো R2, মানে হচ্ছে কনস্ট্যান্ট P21 P12 ইন্টু হচ্ছে N2 বাই N1। তাহলে দেখো এই পুরো জিনিসটাকে যদি বড় করতে হয় তাহলে কনস্ট্যান্ট গুলা বাদ দিলে N2 বাই N1 কে হচ্ছে আমার বাড়াইতে হবে।
সো N2/N1 কে বাড়ানো মানে কি, যে উপরের শক্তি N2 কি ছিল, উপরের শক্তি স্তরে ইলেকট্রন, উপরের শক্তি স্তরে ইলেকট্রনকে তোমার হচ্ছে নিচের শক্তি স্তরে ইলেকট্রন যেটা, ওটার থেকে বড় হইতে হবে। বাট এটা তো ইউজুয়ালি পসিবল না, এটা তো কখনো থাকে না যে উপরের শক্তি স্তরে ইলেকট্রন বেশি নিচের শক্তি স্তরে ইলেকট্রন কম। আমরা একটু আগে দেখে আসলাম এই যে এটা থেকে, যে এই ইকুয়েশন থেকে, যে থার্মাল ইকুইলিব্রিয়ামে কি হয়, যে N2 অনেক বেশি লেস দেন হলো N1। তাহলে এটা হচ্ছে খুবই আনইউজুয়াল একটা কন্ডিশন, আনইউজুয়াল কন্ডিশন, ন্যাচারালি এই জিনিস পাওয়া যায় না। তো এই কন্ডিশনটাকে বলে হচ্ছে যে পপুলেশন ইনভার্সন। পপুলেশন ইনভার্সন, হ্যাঁ সেটা অনেক বেশি আনইউজুয়াল আর কি। সো আমাদের লেজারের আলটিমেটলি আমরা কি পাইলাম, যে দুইটা জিনিস করতে হবে লেজার বানানোর জন্য। এক নাম্বার হচ্ছে অপটিক্যাল রেজোনেন্ট ক্যাভিটি বাড়াইতে হবে, নাইলে কি হবে, এই জিনিসটা বাড়বে। আর দুই নাম্বার হচ্ছে কি করতে হবে, পপুলেশন ইনভার্সন করতে হবে। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে লেজার বানাতে পারবো। ফার্স্টে আসো হচ্ছে ওইটা অপটিক্যাল রেজোনেন্ট ক্যাভিটি। আচ্ছা, তো অপটিক্যাল রেজোনেন্ট ক্যাভিটি কি, একটা মেকানিজম যেটা হচ্ছে যে আমার ওই যে এই টার্মটাকে বাড়াবে, এই টার্মটাকে হচ্ছে বাড়াবে। সো এটা কিভাবে করে, ধরো আমরা একটা ইয়ে বানাই, এখানে হচ্ছে একটা মিরর থাকে, এখানে হচ্ছে আরেকটা মিরর থাকে, এখানে হচ্ছে একটা মিরর থাকে। এখন দুইটার মাঝখানে ধরো হচ্ছে যে একটা ফোটনকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে, যে এটা এবার ওই পাশে যাবে, দেন রিফ্লেক্ট হয়ে আবার ওই পাশে থাকবে, তাহলে ব্যাক এন্ড ফোর্থ রিফ্লেক্ট করতে থাকবে এটা এর ভিতরে। সো একটা ফোটন যদি এই দুইটা মিররের মাঝখানে বারবার রিফ্লেক্ট করতে থাকে তাহলে আমরা জানি এখানে হচ্ছে এনার্জি ডেনসিটি অনেক বেশি বেড়ে যাবে আর কি। সো এই যে ইয়েটা, এটাকেই বলে হচ্ছে অপটিক্যাল রেজোনেন্ট ক্যাভিটি আর কি, যে আমরা একটা ফোটনকে দুইটা মিররের মধ্যে ছেড়ে দিব, ওই ফোটনটা এই মিররের মধ্যে রিফ্লেক্ট মানে ব্যাক এন্ড ফোর্থ রিফ্লেক্ট করতে থাকবে, এন্ড আমরা হচ্ছে অনেক বেশি এনার্জি পাবো। এখন এখানে কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে যে এই একটা মিররকে যে কোনো একটাকে হচ্ছে যে হালকা ট্রান্সমিটেড করা হয়, মানে ধরো একটা ফোটন যখন এখানে আসবে তখন কিছু পরিমাণ রিফ্লেক্টেড হবে আর কিছু পরিমাণ ট্রান্সমিটেড হয়ে বাইরে চলে যাবে, আর যতটুকু ট্রান্সমিটেড হবে ওইটুকু হচ্ছে আমার লেজারের আউটপুট। দেন হচ্ছে যে আরেকটা জিনিস যেটা করা হয় সেটা হলো যে প্রতিবার, মানে ধরো একটা ফোটন এখান থেকে গেল, রিফ্লেক্ট হইলো আবার আসলো, এই যে পথে তোমার হচ্ছে যতটুকু লস, ওই লসের পরিমাণ হচ্ছে গেইনের থেকে বেশি হতে হবে। মানে এখানে যখন হচ্ছে রিফ্লেক্ট হয়ে আসবে তখন তো মানে অনেক কিছু হতে পারে, যেমন হচ্ছে যে ট্রান্সমিশন হবে, একটু আগেই বললাম কিছু পরিমাণ ট্রান্সমিটেড হয়ে বাইরে চলে যাবে। আবার হচ্ছে যে তোমার এখানে তো ল্যাটিস আছে, ল্যাটিস গুলোর সাথে ধাক্কা খেয়ে কিছু পরিমাণ লস হবে, তো সব মিলে সবকিছু লস মিলে যখন ফিরে আসবে তখন হচ্ছে যে ওইটাকে মানে লসের থেকে আর কি বেশি হইতে হবে, না হলে তো তোমার লাভ নাই। তুমি ফোটন একটা ছেড়ে দিছো, ওটা এখান থেকে আসার আগেই নাই হয়ে গেল, তখন তো আর তোমার মানে যেটা তুমি চাইছিলা যে বারবার রিফ্লেক্ট হতে থাকবে ওইটা তো আর হবে না আর কি। সো এই দুইটা কন্ডিশন। এন্ড দেন তুমি যদি ওই নর্মাল মোডেরটা বুঝতে চাও তাহলে অ্যাকচুয়ালি এখানে যেটা হয় যে তুমি যখন এখানে একটা ফোটন ছেড়ে দিবা, ফোটন মানে কি, লাইট, লাইট কি, লাইট হচ্ছে একটা ওয়েভ। তো আমরা জানি যে একটা ওয়েভকে যখন এরকম দুইটা রিফ্লেক্টিং সারফেসের মাঝখানে ছেড়ে দেওয়া হয় তখন এখানে কি হয়, স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়। সো স্ট্যান্ডিং ওয়েভ যদি ক্রিয়েট হয় তখন আমরা জানি স্ট্যান্ডিং ওয়েভের কিছু নর্মাল মোড থাকে, এন্ড ওই স্ট্যান্ডিং ওয়েভের যেই মোড গুলা বা নোড, একটা থাকে হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের নোড আর একটা হচ্ছে অ্যান্টি নোড, মনে আছে, সুস্পন্দ বিন্দু আর নিষ্পন্দ বিন্দু। তো নোড আর অ্যান্টি নোড, তো যেটা তো এখানে হচ্ছে নোড কোনটা, মানে নোড হলো এটা আর এটা, আর অ্যান্টি নোড হলো মাঝখানেরটা, যে মাঝখানেরটাকে বলে সুস্পন্দ বিন্দু। তো স্ট্যান্ডিং ওয়েভে বেসিক্যালি যেটা হয় যে, হ্যাঁ
না, মাঝখানেরটা সুস্পন্দ বিন্দু, এই যে মাঝখানেরটাই তো তোমার অসিলেট হবে, আর এটা তো বন্ধ। হ্যাঁ, সো মাঝখানের পয়েন্টটাই তো অসিলেট হয়, আর এই পাশের পয়েন্টটাও বন্ধ, এই পাশের পয়েন্টটাও বন্ধ। সো মাঝখানেরটা হলো সুস্পন্দ বিন্দু, বা এটাকে বলে হলো অ্যান্টিনোড ইংলিশে, আর এই দুইটাকে বলে হচ্ছে নোড। সো স্ট্যান্ডিং ওয়েভে বেসিক্যালি যেটা হয় যে এনার্জি গুলা ডেন্সড হয়ে মাঝখানে হচ্ছে কনডেন্সড হয়ে যায়, যেমন হচ্ছে তোমার এই নোড গুলাতে হচ্ছে এনার্জির একটা ইয়ে ক্রিয়েট হয় আর কি, মানে এনার্জি গুলা ঘনীভূত হয় বলে আর কি। আমাদের হচ্ছে ইন্টারমিডিয়েটে ইয়ে ছিল না যে স্ট্যান্ডিং ওয়েভের এনার্জির ব্যাপারগুলো ছিল না, বাট এনার্জির যেই ব্যাপারটা সেটা হলো যে তোমার স্ট্যান্ডিং ওয়েভ যখন ক্রিয়েট হয় তখন হচ্ছে এনার্জি গুলো নোডের ভিতরে হচ্ছে বারবার মানে ঘনীভূত হয়। সো এই জায়গাটায় হচ্ছে এনার্জি ডেন্সিটি অনেক বেশি থাকবে তোমার। তো আমার ইয়ে কি ছিল, মানে টার্গেট কি ছিল, টার্গেট ছিল হচ্ছে যে এই জিনিসটা বাড়ানো, এনার্জি ডেন্সিটি বাড়ানো। তো যখন এখানে একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হবে তখন হচ্ছে আমার এই পাশে মানে এই নোড গুলাতে হচ্ছে এনার্জি ডেন্সিটি অনেক বেড়ে যাবে। তো আমি যেই কাজটা চাইছিলাম ওটা হচ্ছে যে অ্যাচিভ করতে পারবো আমি, বুঝতে পারছো? হ্যাঁ, এখন এই এই দুইটা মানে রিফ্লেক্টিং ইসের মধ্যে স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হওয়ার শর্ত কি, যে আমার এটার যে লেন্থটা, এই লেন্থটা হইতে হবে হলো এল ল্যামডা বাই টু, এম ইন্টু ল্যামডা বাই টু, যেখানে এম হচ্ছে ইন্টিজার। এটা কি স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হওয়ার শর্ত। এটা যদি না হয় তাহলে তুমি যেরকম সুন্দর স্ট্যান্ডিং ওয়েভ পাবা না, উল্টাপাল্টা ওয়েভ হবে, তখন হচ্ছে তুমি যেটা চাইছিলা যে এনার্জি ডেন্সিটি বেড়ে যাক ওটা আর বাড়বে না আর কি। সো এখানে যদি এম ইকুয়াল টু টু হয় তখন হচ্ছে জিনিসটা কেমন হয় মনে আছে তোমার, মনে হয় এই যে এন ইকুয়াল টু টু এর জন্য আমাদের হচ্ছে নোট কয়টা পাওয়া যায়, দুইটা, দুইটা। সো এই শর্তটা হচ্ছে বেসিক্যালি কিসের শর্ত বলো, স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হওয়ার শর্ত, স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হওয়ার শর্ত। তো এখানে যদি স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয় তখনই হচ্ছে তুমি এনার্জি গুলা ডেন্সড হবে, মানে এনার্জি গুলো ঘনীভূত হয়ে থাকবে, এন্ড তুমি হচ্ছে এই অ্যান্টিনোড গুলাতে অনেক বেশি ম্যাক্সিমাম এই জিনিসটা বড় করতে পারবা। সো এই হচ্ছে কাহিনী। সো এরপর যদি এম ইকুয়াল টু থ্রি হয় তখন ওইটার জন্য ছবি হচ্ছে যে এখানে তিনটা বাবল থাকবে, বুঝতে পারবো? So, তো এই হচ্ছে তোমার অপটিক্যাল রেজোনেন্ট ক্যাভিটি। এতটুকু বুঝলেই হবে, এখানে আরো অনেক ব্যাপার আছে, যেমন এই পুরাটাই হলো কোয়ান্টাম মেকানিক্স এর ব্যাপার, কারণ ফোটন তো তোমার, আর ফোটন তো নর্মাল না, ফোটন তো অন্য পার্টিকেল। হুম। না মানে আমাদের বইয়ে আর কিছু নাই আর কি, একটু মানে বইয়ে এত কিছু নাই, বইয়ে যে বললাম না যে এই স্ট্যান্ডিং ওয়েভ এর কথাটাই লিখে নাই বইয়ে, খালি বলে দিছে যে এল ইকুয়াল টু এম ল্যামডা বাই টু হইতে হবে, কেন হইতে হবে কি হইতে হবে কিছুই বলে নাই। আচ্ছা, তো এটা গেল। দেন হচ্ছে লাস্ট যেটা, সেটা হলো যে আমাদের দুইটা শর্ত ছিল লেজার ক্রিয়েট করার, একটা তো গেল অপটিক্যাল রেজোনেন্ট ক্যাভিটি, এন্ড সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে তোমার ইয়ে কি জানি, পপুলেশন ইনভার্সন। পপুলেশন ইনভার্সন, এখন পপুলেশন ইনভার্সন জিনিসটা কি, যে আমার এন টু কে গ্রেটার হইতে হবে এন ওয়ান এর থেকে। এটা এখন কিভাবে অ্যাচিভ করব, এটা অ্যাচিভ করার একটা ওয়ে হলো যে তোমার, এটা নিয়েও খুব বেশি কথা বলে নাই, জাস্ট এটা বলছে, আমি জাস্ট ওইটাই বলে দিই। ধরো একটা ফরওয়ার্ড বায়াসড পিএন জাংশন, হ্যাঁ, একটা ফরওয়ার্ড বায়াস পিএন জাংশনে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এখানে কি থাকে অনেকগুলা হোল থাকে, এখানে কি থাকে অনেকগুলো ইলেকট্রন থাকে। এখন দেখো যখন আমরা ফরওয়ার্ড ব্যাচ দিব তখন হয় কি, যে হোলগুলা সব ওই পাশে চলে যায়, হোলগুলা ওই পাশে চলে যায়, হোলগুলো ওই পাশে চলে যায়, আর ইলেকট্রন গুলা এই পাশে আসে। তাহলে আমরা যদি এই রিজনটার কথা চিন্তা করি, এই ডিপ্রেশন রিজনটা মাঝখানে, এখানে কি হইতেছে বলতো, এখানে হোল অনেক বেশি, ইলেকট্রন অনেক বেশি মাঝখানে ডিপ্রেশন লেয়ারে, মানে যখন আমরা ফরওয়ার্ড ব্যাচ করতেছি তখন ডিপ্রেশন লেয়ারে হোল অনেক বেশি, ইলেকট্রন অনেক বেশি। তাহলে আমরা যদি এটা করি, এখানে যদি ব্যান্ড ডায়াগ্রামটা আঁকি, শুধু ডিপ্রেশন লেয়ারে পার্টটুকু আঁকতেছি, হ্যাঁ, শুধু ডিপ্রেশন লেয়ারে, এটা হচ্ছে ইসি,
এটা হচ্ছে যে তোমার ইভি। তো ডিপ্রেশন লেয়ারে হোল অনেক বেশি, তার মানে ইলেকট্রন অনেক বেশি, তো ইসিতে অনেক বেশি ইলেকট্রন থাকবে। হোল অনেক বেশি, তার মানে ইভিতে অনেক বেশি হোল থাকবে। হোল থাকা মানে কি? ইলেকট্রনের শূন্যতা। হোল মানেই হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রন। তাহলে চিন্তা করো যে এই ডিপ্রেশন লেয়ারের এইটুকু জায়গার মধ্যে কি হইতেছে। এটা যদি আমার N2 বিবেচনা করি আমরা, আর এটা যদি আমরা N1 বিবেচনা করি, তাহলে দেখো N2 তে ইলেকট্রন অনেক বেশি, আর N1 এ হোল অনেক বেশি। হোল অনেক বেশি মানে কি? ইলেকট্রন অনেক কম। তার মানে এখানে হচ্ছে N2 ইজ গ্রেটার দেন N1, এই জিনিসটা অ্যাচিভ করা পসিবল। কোথায় এই জিনিসটা অ্যাচিভ করা পসিবল? মানে একটা ফরওয়ার্ড বায়াসড পিএন জাংশনের ডিপ্রেশন লেয়ারে, ফরওয়ার্ড বায়াসড পিএন জাংশনের ডিপ্রেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ারে আমরা হচ্ছে পপুলেশন ইনভার্সন অ্যাচিভ করতে পারবো। বুঝতে পারছো? ঠিক আছে, এই দুইটাই হচ্ছে শর্ত ছিল। এই দুইটা যদি ইয়ে করা হয়, দেন হলো আমরা লেজার বানাইতে পারবো। হ্যাঁ, শেষ। অনেক বড় ছিল। না, এখনো পড়ি নাই। এটা ঈদের পরে আর কি।